না ওইটা লাগবে না, ফেসবুকে যাবে। সরি না এখন আমার এখানে না, আমার এখানে এখন স্পেশাল প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা স্পেশাল এপিসোড নিয়ে বসেছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক হরিবিলাস স্যার, আপনারা হয়তো সবাই জানেন, ইতিমধ্যে জেনেছেন যে হরিবিলাস স্যার গতকাল রাত আনুমানিক 10টার দিকে স্যার আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো আমরা স্যারের আত্মার মাগফিরাত, স্যারের আত্মার শান্তি কামনা করি। স্যার উপর আল্লাহ যাতে স্যারকে ভালো রাখুক। তো স্যারকে স্মরণে আর স্যারের স্মৃতিচারণ করার জন্য আমরা স্যারের কিছু ছাত্রছাত্রী একসাথে হয়েছি। সিসিসিয়ানরা পাশাপাশি আমাদের সাথে অনেক শিক্ষক যুক্ত হবেন, কিছু শিক্ষকও যুক্ত হবেন। তো আমরা স্যারদেরকে নিয়ে, হয়তো আমাদের ম্যাডামও যুক্ত হবেন। তো তাদেরকে নিয়ে স্যারদের বিষয়ে, মানে স্পেশাল হরিবিলাস স্যারকে নিয়ে স্মৃতিচারণ করবো। স্যারকে নিয়ে আমরা স্যারের কিছু গল্প শুনবো। আর স্যারকে নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা বেসিক্যালি স্যারের উদ্দেশ্যেই। তো স্যারের পরিবার আমরা একটা সমবেদনা জানাই। যে আর এদিকে আবার আমাদের নমিতা মাসি অসুস্থ, উনি ঢাকা মেডিকেল কলেজে আছেন। তো ওনার জন্য আমরা দোয়া করি যাতে, মানে স্যার চলে গিয়েছে কিন্তু আমরা যাতে ম্যাডামকে অ্যাটলিস্ট না হারাই, ম্যাডাম যাতে আমাদের মাঝে থাকে। তো এই দোয়াটা আমরা যাতে করি। তো আমাদের সাথে আজকে এই স্মৃতিচারণ প্রোগ্রামে অনেক সিনিয়র। আজকে প্রোগ্রামটা বেসিক্যালি একটা উন্মুক্ত প্রোগ্রাম। উন্মুক্ত প্রোগ্রামে কিভাবে আপনারা যে কেউ ইচ্ছা করলেই আজকে আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন, স্মৃতিচারণ করতে পারবেন স্যারদেরকে নিয়ে। তো এই প্রোগ্রামে কানেক্টেড হওয়ার লিঙ্কটা আমি অলরেডি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমাদের যেখানে আমরা ব্রডকাস্ট করছি সেই জায়গাটায় আমাদের লিঙ্কও আছে। তো আপনারা ইচ্ছা করলে যে কেউ আজকে আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। তো এই মুহূর্তে আমরা স্ক্রিনে যাদেরকে দেখছি, আমরা তাদেরকে দিয়ে প্রোগ্রাম শুরু করব। আমরা হয়তো টাইম টু টাইম আরো অনেকজনকে পাবো। তো আমাদের সাথে সম্মানিত শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় আলিম স্যার আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আলিম স্যার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে আমাদের হরিবিলাস স্যারকে নিয়ে ওয়ালাইকুম সালাম। আজকে তো আসলে বেসিক্যালি আমাদের কোনো আনন্দের কোনো দিন না। আমরা আজকে যথেষ্ট পরিমাণ সিসিসি আমরা সবাই শোকাহত। আমরা যথেষ্ট আমরা আমাদের খারাপ কাজ লাগা কাজ করছে আর কি। তো স্যার, আপনাকে দিয়ে আমরা আজকে প্রোগ্রামটা শুরু করি বেসিক্যালি। তো স্যার, আমরা একটা হরিবিলাস স্যারের ব্যাপারে, এই ব্যাপারে একটা আপনার কাছ থেকে কিছু শুনি আর কি। স্যার, আপনার তো সহকর্মী ছিল আমাদের, আপনিও শিক্ষক। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ তুমি? জি স্যার, তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি বলি প্রথমে, হরিবিলাস স্যার ব্যক্তিগতভাবে আমার কাছে এমন একজন মানুষ। আমি সিসিডিতে যখন জয়েন করার পরে আমাকে সবসময় হরিবিলাস স্যার, আলম স্যার, উনারা আলিম বলে ডাকতো আমাকে, আলিম। তার মানে আমি যখন ছাত্র তখন উনারা কিন্তু শিক্ষকতা কিন্তু করে। সিজি স্কুলে জয়েন করার হরিবিলাস স্যার প্রতিনিয়ত মানে আমাকে নিজের ছাত্র যেভাবে দেখাশোনা, আমাকে ওইভাবে দেখাশোনা করত। স্পেশালি একটা কথা বিশেষভাবে আমার মনে হয়, স্যারের ছিল যে কি, নমিতা ম্যাডাম স্যার সীতাকুণ্ড থেকে আসতেন, আসার সময় দুপুরে খাবারটা নিয়ে আসতো। আমিও বাড়ি থেকে খাবার নিয়ে যাইতাম। তো ওনারা কি করতো, আমার জন্য স্পেশালি হরিবিলাস স্যার বলতো যে আলিমও তো আমাদের সাথে খাবে, ওর জন্য একটা আলাদাভাবে একটু রান্না বান্নার ব্যবস্থা করা। মোটামুটি যখন আসতো দুপুরে লাঞ্চ করার সময় একত্রে আমার সাথে খাবার হইতো। আর ক্লাসের ব্যাপার হরিবিলাস স্যার যে জিনিসটা আমি সবচেয়ে বেশি দেখেছি, কখনো স্যার ক্লাস লেট করতেন না। ক্লাসে ছিলেন পাঞ্চুয়াল, এবং ছাত্রছাত্রীদের কিভাবে ভালো করা যায়, স্কুলের কিভাবে ভালো করা যায়, স্কুলের ডেভেলপ কিভাবে করা যায়, মান কিভাবে বৃদ্ধি, সবসময় স্যারে কিন্তু আন্তর্জাতিক অত্যন্ত প্রবল ছিল আমার। তো স্যারের কথা আমার বেশি মনে পড়ে এই কারণে যে আমি সরাসরি উনি ছাত্র না হলো, আমি যখন বারকুন্ড উচ্চ বিদ্যালয়ে পড়ি 1977 সনে, তৎকালীন বিআইডিসি স্কুলে যে বছর আমি ক্লাস 8 বৃত্তি পরীক্ষা দিই, ওই বছরেই আমার 3 দিন ক্লাস করার সুযোগ হয়েছিল। বসত স্যার, আলম স্যার, বসত স্যার এবং হরিবিলাস স্যার, ওনারা কিন্তু অত্যন্ত কি বলতে অত্যন্ত স্নেহ করতে। এক পর্যায়ে আমাকে বারকুণ্ড থেকে
সিজি স্কুলে আমার জন্য উনারা চেষ্টা করেছিল। যাই হোক, আমার ইচ্ছা ছিল পরবর্তী পর্যায়ে আমাদের আদিনাথ স্যারের কারণে সিজি স্কুল নাই, পরে বার থেকে যাই দিদি আমি বৃত্তি পেলাম এবং সিসি থেকে আনোয়ারি ষষ্ঠ মনে আছে আমার। ওই সুবাদে স্যাররা আমাকে অন্যভাবে জানে। তো হরিবিলাস স্যারের যে বিষয়টা সবচেয়ে বেশি মনে পড়ে, পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন, ওবিডিয়েন্সি, সবকিছু স্যারের মধ্যে কিন্তু অত্যন্ত দারুণভাবে গ্রহণযোগ্য ছিল। এবং এই গ্রহণযোগ্যতার কারণে স্যার যেমন ছাত্রদের কাছে জনপ্রিয় ছিল, পাশাপাশি অভিভাবকদের কাছে, ঠিক তেমনি শিক্ষকদের কাছে অত্যন্ত একজন শ্রদ্ধার পাত্র ছিলেন। তো আজকের এই দিনে আসলে স্যারের যে শেষকৃত্য অনুষ্ঠান আমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু বর্তমানে যেখানে আছি এই পরিস্থিতির কারণে সেখানে যাওয়া হচ্ছে না। এবং আমার নিজেরও একটা কিন্তু কষ্ট লাগছে যে স্যারকে সারবার মতো দেখতে পেলাম। তবে সিজি স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে এবং যারা লাইভে আছে, অনেক হয়তো ব্যক্তিগতভাবে আলিম স্যারের নাম শুনছে, আলিম স্যারের চিনে নেই, এবং আজকে যারা লাইভে আছে অনেকে আমি চিনতেছি, অনেককে চিনতেছি না। তবে এতটুকু বলবো, আমি মনে করি আমিও সিজি পরিবারের একজন সদস্য। আজকে হরিবিলাস স্যার আমাদের মাঝে নেই। হরিবিলাস স্যারের যে কষ্টের দিকটা জীবন সায়নে যেটা ছিল, আমি মনে করব শিক্ষার্থীদের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, এটাই স্যারকে অত্যন্ত একটা মূল্যবান সময়ের দিকে নিয়ে যাবে, এটা আমি কিন্তু বিশ্বাস করি। তো আজকের আমি সকল বর্তমান এবং প্রাক্তন শিক্ষকদের পক্ষ থেকে স্যারের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছি এবং নমিতা ম্যাডাম উনার দীর্ঘায়ু কামনা করছি এবং উনার ছেলে যা বিশেষ করে মিত্র সুজন এবং তার ভাই যারা আছে, আল্লাহ যাতে তাদেরকে শক্তিতে পড়ে সাহস দেয়, এটা কামনা করছি। পাশাপাশি জনিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা লাইভ প্রোগ্রাম আছে তাদেরকে আমি একটা কথা বলতেছি, হরিবিলাস স্যার দুনিয়া থেকে চলে গেছে। আমি আশা করব যতদিন দুনিয়া থাকবে, যতদিন সিসিডি থাকবে, যতদিন আমাদের এই মিলন মেলা থাকবে, ততদিন পর্যন্ত শুধু হরিবিলাস স্যার নয়, আমাদের ওইদুল মাওলা স্যার, হুজুর স্যার, জামিরি হুজুর, রফিকুদ্দিন নিজামী স্যার, আরো যারা স্যার দুনিয়াতে চলে, আমরা আমাদের হৃদয়ে, আমার বিশ্বাসে, আমাদের চেতনা বিশ্বাসে জাগ্রত থাকবো, এটাই প্রত্যাশা করি। কি শুনতে পাচ্ছি আমার কথা? জনি, আমি শুনতে পেয়েছি স্যার। আপনি শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনি আমাদের আমরা শুনতে পাচ্ছি, আপনি আমাদের সাথে থাকবেন। আপনার কাছ থেকে আমরা আপনার কাছ থেকে আরো কিছু কথা শুনবো স্যার, স্যারকে নিয়ে, হরিবিলাস স্যারকে নিয়ে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আপনি থাকেন, আমরা একটু এর হ্যাঁ পরবর্তীতে ঠিক আছে, ঠিক আছে। এখন আমি আমার স্যার না, আমি একটু বলি, জনি একটু বলি, আমার এক্স স্টুডেন্ট যারা আছে সিজি স্কুলে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আপনি থাকেন। স্যার নমিতা মাসিও কিন্তু কোভিড, হ্যাঁ হ্যাঁ, নমিতা ম্যাডামও কিন্তু পজিটিভ করোনা, মানে কোভিড-19 পজিটিভ। এটা আমি জানি। অন্যদেরকে সুযোগ দাও। ওকে স্যার, আপনি থাকেন, আপনি আপনার কাছ থেকে আমরা স্যারের স্মৃতিচারণ আরো কিছু শুনবো আর কি আপনার মুখ থেকে। স্যার আপনি একটু থাকেন, আমরা এই মুহূর্তে একটু চলে যাচ্ছি হচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে, চমন আপার কাছে যাচ্ছি। আচ্ছা, চমন আপাকে তো লাইনে পাচ্ছি না, এই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাই, আসসালামু আলাইকুম। মুন্না, মইনুল, চমন আপাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে আজকের এই দিনে সালাম, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আমরা আসলে এই সবাইকে আমাদেরকে যেতে হবে, কিন্তু মানে এইভাবে যাওয়াটাকেও আমরা কামনা করি না। আমি বেসিক্যালি হচ্ছে যে আমার সৌভাগ্য হয়েছে আমি অনেক স্যারের জানাজায় অ্যাটেন্ড করছি। আমি অনেকগুলি স্যারের, বিশেষ করে ভিজানি স্যারের জানাজায় আমি গেছি, জামিল হুজুরের জানাজায় গেছি, খালেদ স্যারের জানাজায় গেছি। তো আজকে হরিবিলাস স্যারের যে অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে, অন্ত্যেষ্টিক্রিয়াতে আমরা যেতে না পারাটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। বিশেষ করে হরিবিলাস স্যারের মেয়ে লিপিকা আমাদের ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে লেখাপড়া করছি। আবার পাশাপাশি আজকে হরিবিলাস স্যারের পুরোটা ফ্যামিলির করোনা পজিটিভ।
আমি স্যারের ওয়াইফের নমিতা দিদিরও মাসিরও করোনা পজিটিভ, ওনার ফ্যামিলির অন্যান্যরাও করোনা পজিটিভ। একটা সবচেয়ে আমি জনির সাথে আলোচনা করছিলাম, জনি আমাকেই বলছিল কথাটা যে দেখেন মিঠু ভাই কত হৃদয় বিদারক একটা জিনিস, স্যারের ওয়াইফ কিন্তু আজকে স্যারের এই সময় স্যারের সাথে দেখা করতে পারতেছে না। তো আসলে আমাদের এই জিনিসগুলি খুবই দুঃখজনক। আমরা আসলে মানে এরকম জিনিস এরকম মৃত্যু চাই না। আমরা সবাই চাই আল্লাহ পাক আমাদের সবাইকে এই করোনা থেকে হেফাজত করুক এবং স্যারের পরিবার যাতে স্যারের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি স্যারের পরিবারের অন্যান্যদের সুস্থতা যাচ্ছে, যারা সবাই খুব অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে আমাদের মাঝে ফিরে আসে। স্যারের ব্যাপারে আসলে স্মৃতিচারণ করবো কি, স্যারের প্রথমে আমি 91 ব্যাচের পক্ষ থেকে আমাদের বিভিন্ন ভুল ত্রুটির জন্য আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যে আমরা হরিবিলাস স্যারের ক্লাসে সবচেয়ে বেশি দুষ্টামি করতাম এবং কি পরিমাণ যে হরিবিলাস স্যারকে আমরা মানে এত বেশি দুষ্টামি করতাম হরিবিলাস স্যারের ক্লাসের মধ্যে, যেটা মানে মানে অকল্পনীয়। আমাদের দুষ্টমির কারণে স্যারে আমাদেরকে বিভিন্নভাবে মানে বেশি দুষ্টামি করতাম, আসলে যা মূলত বেশি দুষ্টামি করতাম। এই কারণে যা আমাদের অজান্তে যে জিনিসগুলো হয়ে গেছে, এই জন্য স্যারের কাছ থেকে আগেও ক্ষমা চেয়ে নিয়েছি। তারপর আজকে অন্তরের অন্তস্থ থেকে নিজেদের আত্মসমালোচনা বা অনুশোচনাটা চলে আসতেছে। স্যার কিন্তু আমাদেরকে যেটা পড়াইতো, আমরা মানে স্যারের পড়ানোটা ছিল আন্তরিক, খুবই আন্তরিকভাবে পড়াইতো এবং স্যারের বোঝানোর স্টাইল, বোঝানোটা আমরা ক্লাস থেকে মানে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পুরোটাই স্যারকে পাইছি। শেষের দিকে সম্ভবত আমরা মাসিকে পাইছি। তো এই পড়ানোর স্টাইলটা স্যারের আলাদা একটা পড়ানোর স্টাইল, পড়ানোর যেটা খুবই ভালো লাগতো আমাদেরকে। আর আমি বিশেষ করে লিপিকার সাথে আমার সাথে কথা হচ্ছিল, স্যারের অসুস্থ লিপিকার সাথে কথা বলতে পারিনি, লিপিকার সাথে কথা হচ্ছিল, স্যারের খবরাখবর নিচ্ছি, আর কি অবস্থা আছে না অবস্থা জানতে পারছি জনের মাধ্যমে বা আমাদের ফেসবুকে যারা আমাদের সিটিজেন যারা আছে সবার মাধ্যমে আমরা এটা জানতে পারছি স্যারের কি অবস্থা না অবস্থা। কিন্তু স্যারের মানে এইভাবে চলে যাওয়াটা আমাদের জন্য একটু হৃদয় বিদারক। আমরা যেটা বললাম যে আমি আসলে অনেক স্যারের যত দূরে হোক না কেন স্যারদের জানাজা যেতে আমরা চেষ্টা করছি, কিন্তু স্যার এই জায়গাটাতে যেতে না পারে আমাদের নিজেদের কাছে খুব খারাপ লাগে। কেউ মানে আসলে এটা কিছু করার নাই, কারো কিছু করার নাই, মানে সেজন্য কিছু করতেও পারতেছে না, যাইতেও পারতেছে না। বিষয়টা খুবই কি বলবো আর মানে খারাপ, মানে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আর যখন একটু সাউন্ড প্রবলেম করতেছে মনে হচ্ছে। হ্যালো জনি, কি আমার কথা শুনতে পাচ্ছ? না বলেন আপনি বলেন। হ্যাঁ, সাউন্ড প্রবলেম করতেছে এই আর মিঠু ভাই বলেন। হ্যাঁ, তো এখন একটা আসলে মানে কি বলবো স্যারের আসলে মানে আমি বলার মতো কোনো কথা ভাষা আমার কাছে নাই। জনি নাই, জনি মানে সম্ভবত তার লাইভের কোনো সমস্যা হচ্ছে বা ইয়েতে সমস্যা হচ্ছে, যার কারণে জনি জনি আসছে আবার। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, তো এটা বলতেছিলাম। নাই আপনি শেষ হলে দরকার হলে চমনাপাকে দেন, চমনাপা বলুক, তারপরে আমি বলবো। চমনাপা যেহেতু আসছে লাইভে, ওনাকে একটু দাও জনি, তারপরে আমরা আবার অ্যাড করবো। হ্যাঁ ওকে হ্যাঁ আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। আপা বলেন। জি আপু, আমরা তো আজকে প্রোগ্রামের বিষয়টা আমরা তো স্যারকে স্মৃতিচারণ নিয়ে একটু কথা বলবো, আপনাদের কাছ থেকে শুনবো আর কি। স্যার আজকে আমাদের মাঝে নেই। এখন যেটা আমরা চাই, আশা করি উনি ভালো জায়গায় আছে যেখানে আছে, এবং সেটাই আমাদের চাওয়া। এখন এমন একটা খারাপ সময়, কিন্তু কেউ আমরা কারো পাশে যেতে পারছি না। স্যারের ফ্যামিলিকে যে আমরা সাহায্য করব মানসিকভাবে হোক বা যেভাবেই হোক, সেটাও করতে পারতেছি না। ওনাদের পুরো জিনিসটা ওনাদের একাই ম্যানেজ করতে হচ্ছে, সেটা অনেক দুঃখজনক আমাদের সবার জন্য। আর হরিবিলাস স্যারের যে উনি যেমন ছিল, আমার মনে হয় না সুযোগ পেলে কোনো ছাত্র বসে থাকতো ওনাকে শেষ দেখাটা করার জন্য। অথচ আমাদেরই খারাপ ভাগ্য আসলে যে আমরা সেটা করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারতেছি না। এর আগে যারা বললেন, আলিম ভাই, তারপর মিঠু, সবাই, আমার সুযোগ হয়েছে স্যারকে দেখার
আমি যখন ক্লাস 8-এ তখনই স্যার আসে। আর আমার যেটা মনে হয় শিক্ষকদের যে একটা গুরুত্বপূর্ণ গুণ সেটা হচ্ছে শিক্ষার্থীদের সাথে সুন্দর এবং সহজ একটা সম্পর্ক তৈরি করা, যেটা ওনার মধ্যে ছিল। ওনার ছেলে সুকান্ত, ওনার বড় ছেলে, ও আমাদের ক্লাসমেট, অথচ তারপরেও স্যার আমাদের সাথে ঠিক বন্ধুর মতো আচরণ করতেন। আর ওনার যে জিনিসটা ছিল, উনি অনেক পড়াশোনা করতেন, আর পড়াশোনা করে যে জিনিসটা উনি জানতেন, শিখতেন, এমনকি খবরের কাগজে যে খবরগুলো পেতেন, উনি চাইতেন সেই ইনফরমেশনটা ছাত্রদের মাঝখানে কিভাবে দিবে। ওনার একটাই লক্ষ্য ছিল ছাত্রদের কিভাবে ভালো রেজাল্ট করানো যায়, ভালো মানুষ করানো যায়। ঠিক আছে? আর অসম্ভব ধৈর্য ছিল, অসম্ভব যত্ন করতেন, আর কাইন্ড পার্সোনালিটি ছিলেন। তারপর ওনার পড়ার টেকনিক গুলো ছিল ডিফারেন্ট। উনি এমন সহজ করে কঠিন জিনিসগুলো আমাকে পড়াতেন, আমরা বুঝতেই পারতাম না যে কঠিন একটা জিনিস আমরা এত সহজভাবে পড়তেছি। আমার খেয়াল আছে একবার ক্লাসে এসে বলল, সরি আমি ওনার এক্সপেরিয়েন্স গুলোর কথা বলতেছি আর কি। প্লিজ আপু। হ্যাঁ, তো উনি ক্লাসে এসে বলল, এই তোরা সাইকোলজি বানান কর। আমরা সবাই একটু ঝামেলায় পড়ে গেলাম, কারণ সাইকোলজি কি এস দিয়ে শুরু না সি দিয়ে শুরু, কি দিয়ে তো পড়তেছি না, বলে কি ট্রাই কর। আমরা অনেকেই ট্রাই করলাম, অবভিয়াসলি কেউই পারতেছি না। তারপর স্যার কি বললো জানো? বলো, এই শুন তোরা বানান কর, পিসি চলো যাই। মানে কি? বলে হ্যাঁ বলো, পিসি পিএইচওয়াই চলো সিএইচও। ওনার পড়ার স্টাইলটাই ছিল এরকম। এখনো আমার মনে আছে, তোমাদের হয়তো মনে আছে যে কারক সমাস ভীষণ কঠিন একটা জিনিস ছিল। সে এখন আমার একটাই মনে আছে, বেশি মনে নাই, সেটা হচ্ছে পা গুটা দীপ্তি। এটা বোধহয় সমাসের কোন একটা কিছু আমার ঠিক মনে নেই। কারক বিভক্তি, এটা কারক বিভক্তি ছিল। বাংলা আচ্ছা আচ্ছা, মানে অত মনে নাই। হ্যাঁ, কারক হ্যাঁ, বিভক্তি। সকল কারকের শূন্য বিভক্তি। হ্যাঁ হ্যাঁ, ওনার পড়ানোর স্টাইল গুলো এমন ছিল। তারপর টিচাররা কিন্তু অত অ্যাডভান্স ছিল না ওই সময়, অথচ উনি জিওগ্রাফি পড়াতেন, আমাদের পুরো একটা ম্যাপ নিয়ে আসলো কোত্থেকে জানো, সেই ম্যাপ দেখাতে দেখাতে পড়াতেন। বলে যে তোরা ভাব, এই নদী নালা জিওগ্রাফি একটা কঠিন সাবজেক্ট মনে হইতো আর কি। বলে কি তোরা চোখ বন্ধ কর, মনে করে এই নদীটা ওই দেশ থেকে আসতেছে, ওই সাগর থেকে, ওই পাহাড় থেকে, এখানে বিভক্ত। আমরা চোখ বন্ধ করে স্যারের সাথে সেই জিনিসগুলো দেখতাম। আর উনি এমন ভাবে মোটিভেট করতো আমাদেরকে। আমরা তখন এসএসসি ক্যান্ডিডেট, ওনাকে পাইছি আমরা ক্লাস 8-এ, কিন্তু তখন আমরা এসএসসি ক্যান্ডিডেট। স্যার বললো, শুন তোরা যদি জিওগ্রাফিতে লেটার মার্ক না পাস, আমি চাকরি ছেড়ে দিব। উনি এইভাবে আমাদেরকে মোটিভেট করতো, যে তখন আমাদের মনে হলো না এটাতে ভালো রেজাল্ট করতেই হবে, কিভাবে করবো। উনি আমাদের, আর উনি আরেকটা জিনিস যেটা ছিল, উনি জানতেন যে, উনি বুঝতে পারতেন যে আমাদের কার কতটুকু নেয়ার ক্ষমতা আছে, উনি ঠিক সেইভাবেই তাকে দিত। আর উনার মধ্যে যেটা ছিল, পারবো না সেটা হবে না, এইভাবে না হোক, ওই যেটা বলে ভাত এইভাবে না খেলে ঘুরাই খাওয়াবে, উনি খাওয়াবেই এবং আমাদেরকেও খেতে হবে। উনি ছিলেন এমন একটা টিচার। আর যদি ওনার সাথে ইমোশনাল কিছু বলতে চাও, অনেক ঘটনা, ওই যেটা বললো মিঠু, যে ওনার ক্লাসে দুষ্টামি করতাম, আসলেও দুষ্টামি করতাম। আমরা যে মেয়েরা ছিলাম, খুব বড় ধরনের না হোক, ছোট ছোট দুষ্টামি হলেও করতাম। আর স্যার সেটা ওইভাবেই নিত। ওনার কথা ছিল, যদি আমার সাথে ডিসরেসপেক্ট না করো ঠিক আছে। এটা শুধু বিলাস স্যার না, আমাদের স্কুলের পরিবেশটাই অমন ছিল। মমিন স্যার, নিজামী স্যার, আলম স্যার, বাসার স্যার, রেজিনা ম্যাডাম, আরো যারা আছে, ওনাদের মধ্যে এই জিনিসটা ছিল যে ডিসরেসপেক্ট করবে না, তোমরা অনেক কিছু পাবা, অনেক আদর পাবা। এবং সেভাবে আমরা বড় হয়ে উঠছি। বিলাস স্যারের একটা ছোট্ট, সরি আমি সময় নিচ্ছি, একটা ছোট্ট ঘটনা বলি। ক্লাসে উনি আমাদেরকে বললেন ভাব সম্পর্ক, একটা লেটার না কি যেন লিখতে দিলেন, যে তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবা। এটা বোধহয় সবাই লিখছো তোমরা।
যে তখন আমি দুষ্টামি করে কতক্ষণ পরে স্যারের কাছে চলে গেলাম। স্যার বলে, এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না? বললাম যে, না স্যার আমার শেষ হয়ে গেছে। তারপর স্যার পড়ে দেখে আমি এখানে লিখে রাখছি। এক জায়গায় আমি আসলে এটা আমার নিজের তৈরি করা না। এক জায়গায় লেখা দেখলাম যে লিখা ছিল ১ লাখ টাকা আমি না শেষ হওয়া পর্যন্ত পায়ের উপরে পা তুলে শুধু ১ লাখ টাকা খরচ করব। তো দুষ্টামি করে আমিও সেটা লিখে দিয়েছি। স্যার বললে, এই এখনো তুই দুষ্টামি করছিস না? ঠিক আছে, এটা ঠিক আছে। এখন ঠিক করে লিখে নে। অন্য টিচার হইলে হয়তো এটা অনেক সিরিয়াসলি নিত। উনি আমাদেরকে এনকারেজ করতেন যে পড়াশোনার মধ্যে একটু দুষ্টামি থাক, কিন্তু সেটা যেন লিমিটের বাইরে না যায়। এই জন্য স্যারের সাথে ছিল আমাদের আত্মার একটা সম্পর্ক। সেটা বন্ধু বলো, টিচার বলো, যারা পায় নাই তারা তো পায় নাই। আমরা যারা পাইছি আমরা অনেক লাকি যে স্যারের সাথে আমাদের অনেক 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 ভাগ্যবান যে স্যারের সাথে আমাদের অ্যাটলিস্ট আমার ৩-৪টা বছর গেছে এবং খুব সুন্দরভাবে গেছে। আচ্ছা, আমার মনে আর কেউ যাক এখন। ঠিক আছে, সুমন আপা ধন্যবাদ। আমরা একটু মনিরুল ভাইয়ের কাছে যাই। মনিরুল ভাই, হ্যাঁ বলো, শুনতেছি জানি। মনিরুল ভাই, আমরা তো আজকে স্যারের বিষয়টা জানি, আমাদের প্রোগ্রামের বিষয় আমরা জানি। তো এখন এই স্যারের ব্যাপারে আমরা একটু আপনার কাছে যে আপনার সময়কার বা আপনার সাথে স্যারের কোনো স্মৃতি যে বিষয়গুলো আছে আমরা যদি একটু শুনি আর কি। আমরা মোটামুটি আসলে মানে এর মধ্যে শেষ করবো, কারণ অনেকেই ওয়েট করছে। হ্যাঁ, আমি স্ক্রিনে সবাইকে অ্যাড করতে পারছি না। স্টেপ বাই স্টেপ সবার সাথে আমরা কথা বলবো, সবাই আসবে, সবাই স্মৃতিচারণ করবে, কথা বলবো। মনিরুল ভাই, যাক, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে স্যারের জন্য মানে মাগফিরাত কামনা করছি। কারণ হচ্ছে স্যার আমাদের খুব কাছে ছিলেন, কিন্তু আমরা পারি নাই স্যারকে মানে যাইয়া ওইভাবে দেখতে। এটা আমাদের অপারগতা, হয়তো আমাদের সীমাবদ্ধতাও বলতে পারো। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা স্যার আমাদেরকে যেভাবে দিয়ে গেছেন, একটা ভিত্তি দিয়ে গেছেন, যে ভিত্তির উপর আমরা এখন দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা ওইভাবে স্যারকে মূল্যায়ন করতে পারিনি। এই জন্য আমি স্যারের ছাত্র হিসাবে স্যারের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের হয়তো অনেক কিছু করা উচিত ছিল, আমরা করতে পারিনি। আসলে স্যারের সম্বন্ধে যদি আমি বলতে যাই, আমাকে একটা কথাই বলতে হবে। আমি জানি না, মানে টিচারদেরকে আমরা তো মূল্যায়ন করা সম্ভব না। তারপর আমি যদি বলি যে আমাদের স্কুলের আমাদের সময়ে যত টিচারের সাথে আমরা মিশছি, হরিবিলাস স্যার ছিল আমার কাছে দেখা একদম ভিন্ন একজন মানুষ, যাকে আমি বলবো, আমরা সাধারণত দেখি যে এক একজন টিচারের এক একটা স্পেশালিটি থাকে এক একটা সাবজেক্টে। আমি হরিবিলাস স্যারকে দেখছি, ওনার কোনো সাবজেক্ট ছিল না। উনি যখন যেই টিচার নাই, ওনার প্রক্সি হিসাবে স্যার অনায়াসে চলে যেতেন। এবং আমার যতটুকু মনে পড়ে, স্যার বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ভূগোল, তারপরে তোমার হিসাব বিজ্ঞান, হিন্দু ধর্ম, কোনটা না পাইছেন। এবং একদিন আমাদের হুজুর স্যার আসে নাই, তখন শালম হুজুর আমাদের টিচার ছিলেন, উনি আসে নাই, আমরা দুষ্টামি করতেছি, হরিবিলাস স্যার ক্লাসে চলে আসছেন। বললাম, স্যার এখন তো ইসলাম ধর্ম, কোনো সমস্যা নাই, আমি সব পারি, তোরা বই দে। স্যারের মানে ব্যাপারটা ছিল এরকম, কোন সাবজেক্টের প্রতি আমি স্যারকে কখনো দেখি নাই যে এই সাবজেক্ট এটা পড়ানো যাবে না। না, স্যারের মাঝে এই জিনিসটা ছিল না। উনি ছিলেন আসলে সব্যসাচী, যেটা বলা যায়, উনি ছিলেন আমার দেখা ওইরকম একজন ব্যক্তিত্ব। আর স্পেশালি চমনাপার সাথে আমিও আরেকটু অ্যাড করতে চাই যে স্যারের পড়ানোর টেকনিক গুলা, এটা যে কি ছিল, মানে এটা ভাবলে অবাক লাগে। যে স্যার ভূগোল যে পড়াইতেন, দেশ পরিচিতি এমন ভাবে পড়াইতেন যে ওইটার বাসায় এসে দ্বিতীয়বার দেখার দরকার হতো না। এবং স্যারের কারণে ভূগোলে লেটার মার্ক পাইছি, অনলি স্যারের কারণে। আমি এটা আমার নিজের কোনো যোগ্যতা ছিল না ভূগোলের মতো একটা সাবজেক্টে লেটার মার্ক পাওয়া, শুধুমাত্র স্যারের অবদান। এটা আমি বলবো যে যেভাবে স্যার আমার, যেমন এখনো অস্ট্রেলিয়া, তারপরে তোমার শ্রীলঙ্কার ভূপ্রকৃতি, এগুলো মুখস্থ, এখনো মুখস্থ আমার। আমার ছেলেকে ওই দিন বলতেছিলাম যে অস্ট্রেলিয়ার কোন কোন প্রাণী নিয়ে কথা উঠছে, তখন বলতেছিলাম যে এটা টোটালি স্যার যে পড়াইছেন ওই জিনিসটাকে আমি জাস্ট আমার ছেলেকে বলছি। তারপরে বাংলা দ্বিতীয় পত্রে কারক, সমাজ, বিভক্তি, এগুলো যেভাবে স্যার পড়াইতেন, দ্বিতীয়বার দেখার প্রয়োজন হইতো না। যে কোনো সাবজেক্ট পড়াইতে আসলে স্যারের একটা বড় দুর্বলতা ছিল ইংরেজির উপরে।
আর ইংরেজি যদি বলি স্পেশালি ট্রান্সলেশনের উপরে। স্যার যদি কোনো সাবজেক্ট পড়াইতে আসে 5টা মিনিট সময় পাইতো, একটা কথা বলতে, এই খাতা নে, এই খাতা নে বলেই কিন্তু স্যার অনায়াসে 2-4-5টা ট্রান্সলেশন করাই ফেলছে। হ্যাঁ, চরম ভাবে। এবং এমন এমন ট্রান্সলেশন করতে, আপা যেটা বললো, আমাদেরকে ময়মনসিং বানান শিখেছে মাইমেন সিং, আমার মানু গান গায়, এটা ছিল স্যারের ময়মনসিং শিখানোর ভাষা। তারপরে এই ধরনের অনেক মানে টেকনিক স্যার ওই সময় অ্যাপ্লাই করতো স্টুডেন্টদের উপরে, যে কত সহজে ওদের মাথায় ঢোকানো যায়। এটা আমি অন্য কাউকে ওইভাবে দেখি নাই। আসলে সত্যি কথা কি, স্যাররা যতদিন আমাদের মাঝে ছিলেন আমরা এগুলা উপলব্ধি করতে পারি নাই। পরে বের হয়ে আসার পরে আমরা বুঝতে পারছি যে আসলে স্যার আমাদেরকে কি দিয়া গেছেন। স্যার ঠিক আছে, স্যারের ক্লাসে আমরা অন্যান্য যে টিচাররা ছিলেন, আলম স্যার, নিজামী স্যার, তারপরে বিমল স্যার, ওনাদের ক্লাসের চাইতে স্যারের ক্লাসে আমরা আসলেই দুষ্টামি বেশি করতাম এবং স্যারকে আমরা বিভিন্নভাবে খেপাইতাম। খেপালে স্যারও একটু পাগলামি করতে, একটু খেপতো, খেপে আবার এমন ভাবে মানে আমাদেরকে শাস্তিগুলা দিত যে আমরা খুব এনজয় করতাম। আমাদের ওই যে জাহেদ আলী ছিল, জাহেদ আলীকে কখনো স্যার খামচি দিতে পারতো না। স্যারের আবার কিন্তু খামচি দেওয়ার একটা অভ্যাস ছিল। এটা তোমরা তো ওইভাবে জানো কিনা জানি না, মিঠু ভাই ভালো বলতে পারবেন, মুন্নাও বলতে পারবে কিছু। খামচি দিয়া যে মানে চামড়া না তুললে স্যারের শান্তি লাগতো না, খুব জোরে খামচি দিয়ে এরকম একটা মোচড়ানি দিত। এই জিনিসগুলো, তারপর কলম দিয়া গুতা মারতো। হ্যাঁ, এবং স্যার একটা জিনিস বলতো যে আমার কলম রাখছি তোদের রক্ত খাওয়ার জন্য। এটা হচ্ছে কি, পোলাপাইনকে এগুলা দিয়ে স্যার একটা মজার মাঝে নিয়ে আসতো। আমি যেটা এখন বুঝি, তখন আমরা এটা ওইভাবে বুঝতাম না। আর একজন আরেকজনের গায়ে পড়া যদি কেউ কারো নাম বলতে পারতো যে স্যার ও দুষ্টামি করছে, ওরেও যাইয়া স্যার আর জিজ্ঞাসা করতো না করছে কিনা, ওরেও মারতো স্যারে যাইয়া। এই যে জিনিসগুলা, যে স্যার অনেক মজা করতেন ক্লাসে, যেটা আমরা অন্য কোনো জায়গায় যে এই মজাটা পাই নাই, বা অন্য কোনো স্কুলের স্টুডেন্টের সাথে এখন কথা হয় বিভিন্ন আমাদের বেজের অন্যান্য এলাকার মানে বন্ধুদের সাথে, তো এইরকম মজার, এইরকম অভিজ্ঞ টিচার আসলে কেউ পাইছে বলে আমি মনে করি না। ঠিক আছে, এই যে মানে আজকে স্যারকে আমরা হারাই ফেলছি সুবর্ণ জয়ন্তীতে যাইয়া, যাক আমার সৌভাগ্য হয়েছে স্যারের পদধূলি নেওয়ার, যে এত বছর পরে স্যারকে কাছে পাইছি, জড়াই ধরা যেভাবে স্যার আদর করছে, এটা আসলে ভুলার মতো না। আমি এখন মনে করি যে তোমার আমাদের সুবর্ণ জয়ন্তীতে স্যারদেরকে দেখতে পাওয়া, এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। এই যে এখন মানে আমরা জানি না আবার কবে অন্যান্য স্যারদেরকে দেখা পাবো, আস্তে আস্তে ওনাদেরও বয়স হয়ে গেছে, সবাইকেই যাইতে হবে, কিন্তু এই যে স্যারদেরকে পাইছি কাছে, আজকে অনুভব করতেছে, আমার মনে হয় চোখের সামনে স্যারের সেই মানে ছবিটা ভাসতেছে, যে এই অনুভূতিটা আসলেই অন্যরকম। আমি যখন ফেসবুকে দেখছি স্যারের নিউজটা, আমি জাস্ট অফিসে আমার মনে হয় 10 মিনিটের মতো আমি মানে কোনো কিছু করতে পারি না, আমি এমন ভাবে একটা চিৎকার দিছি, আমার কলিগ আমাকে বলতেছে ভাই কি হচ্ছে। পরে আমি বললাম যে আমার এক স্যার মারা গেছে। বলে আপনি আগে ইন্নালিল্লাহ পরে চিৎকার দিলেন কেন? বললাম সেটা আপনি বুঝবেন না। এই যে আমার অনুভূতিটা, আমি আসলে মানে সবার সাথে বলতেছি, ঠিক আছে, আমি আসলে বুঝাইতে পারবো না যে আমার কেমন লাগছে ওই মুহূর্তটা, যে আমার একজন স্যার চলে গেছেন। মনুল ভাই, সরি জনি, তুমি অন্য কাউকে দিয়ে কন্টিনিউ করো, আমি একটু সময় চাচ্ছি। আমরা একটু বলি, আমাদের আসলে আমার ব্যক্তিগতভাবে আমি আজকে লাইভ প্রোগ্রামটা করছিলাম, লাইভ প্রোগ্রামের একেবারে শুরু থেকে আমার সেকেন্ড এপিসোড ছিল, সেটা ছিল রেজিনা ম্যাডাম আর আমাদের হরিবিলাস স্যার আমার লাইভে এসেছিল 23শে এপ্রিল শুক্রবার দিনটা ছিল। তো এটাই ছিল, কিন্তু তার সাথে সরাসরি কথা মানে কথোপকথন, আমাদের এই প্রোগ্রামের লাইভও স্যার এসেছিলেন। ওখানে কিন্তু স্যার অনেক রকমের কথা আমাদেরকে বলেছিলেন, যেখানে মইনুল ভাই বলছিলেন যে স্যারের কলমের ভূতার কথা বলছিলেন, যে কলমের ভূতার ব্যাপারটা কি, আমরা স্যারকে জিজ্ঞাসা করেছিলাম স্যার কলমের ভূতা কেন দিতেন, তো স্যার উত্তর দিয়েছিল যেখানে মানে ব্যথা সেখানে শিক্ষা।
ব্যথা না দিলে কখনো শিখে না। এই জন্য স্যার ব্যথা দিয়ে শিখানোর একটা চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা মুন্না ভাই আছে আমাদের সাথে। মুন্না ভাই, আমরা মুন্না ভাইয়ের কাছ থেকে কিছু স্যারের ব্যাপারে একটু স্মৃতিচারণ করি। মনোযোগ একটু সময় নেন। আহ, মুন্না ভাই শুনতে পাচ্ছেন? মুন্না ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মুন্না ভাইকে আমরা পাচ্ছেন। আমরা একটু মিঠু ভাইয়ের কাছে একটু জায়গা আবার। মিঠু ভাই, আমরা আপনার কাছ থেকে আরেকটু স্মৃতিচারণ করবো, এরপরে আমরা হয়তো আপনার সাথে আজকের মতো বিদায় নিতে হবে। আমরা অনেকজনকে আবার লাইনে অপেক্ষা করছে, এরপর আমরা আরেকজন। আচ্ছা, অসুবিধা নাই, আমরা বুঝতেছি সেটা। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আপা চমনাপা একটা কথা বলছিল বা মনিরও যেটা বলছে, স্যারের শেখানোর টেকনিক আমার এখনো মনে পড়ে। ক্লাসে এসে বলতেছে যে CHAL কে চলক না চালাক। মনে হ্যাঁ, আছে। অথচ এটা আমরা কেউ বলছি চলক, কেউ বলছি চালাক, অথচ চলক না চালক না হচ্ছে যে চক। চক, চক, হ্যাঁ। এই 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 যে মইনুল যেটা বললো, মাই ম্যান সিং, আমার মানুষ গায়, ঠিক আছে, তারপরে পিসি চলো যাই, এই যে এই জিনিসগুলি, এই টেকনিকগুলি স্যারের অসাধারণ টেকনিক। আর মানে এই যে স্যারের যে বলতেছে যে খামখানি কলমের গুতা, এগুলি কিন্তু আমাদের থেকে বেশি আর কেউ খায় নাই আমার মনে হয় না। আমাদের আমরা পুরা স্কুলের মধ্যে 91 ব্যাচটা ছিলাম সবচেয়ে বেশি দাম শিখে। এখন যার কারণে এই এটার জন্য যাক, আমরা এটা আসলে আমরা নিজেরাই অনুতপ্ত। একটা সময় গেছে, সময়ের কারণে হয়তো বা আমরা যখন ছোট ছিলাম, ছোট থাকার কারণে হচ্ছে। তবে আমরা আমাদের জিনিসগুলি বুঝতে পারছি। তবে স্যারের যে আন্তরিকতা, স্যারের যে শিক্ষা এখনো পর্যন্ত কানের মধ্যে বাজে, যে শিক্ষাটা আমরা আজ পর্যন্ত এখন আমাদের ছাত্ররাও তো পড়তেছে, আমাদের ছাত্ররা এই শিক্ষা পায় না, আমাদের ছাত্ররা পায় অন্য ধরনের শিক্ষা। কিন্তু মানে আপনার যেটাকে শুধু আমরা এখন তো সবাই পড়ালেখায় শিখাই, মানে বই পুস্তক পড়ে বা পুঁথিগত শিক্ষা যেটা বলতেছে, এখন সবাই হয়তো বা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কিন্তু আমরা আমাদের স্যারদের কাছ থেকে যে শিক্ষাটা আমরা পাইছি, আমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষাটা পাইনি। যে শিক্ষাটা একদিন চমনাপা একটা কথা বলছিলেন যে ওনার লাইভ প্রোগ্রামে, আমরা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে যা শিখিনি, আমাদের টিচার থেকে সেই জিনিসটা শিখি। মানে একজন টিচারকে কিভাবে সম্মান করতে হয়। আমাদের ছেলেরা এখন কখনো স্যারদের পায়ে ধরবে না, আমরা কিন্তু এখনো স্যারদের পায়ে ধরি। আমরা এখনো স্যারদেরকে কোথাও দেখলে স্যারদের পায়ে ধরে সালাম করি। আমাদের সন্তানরা কিন্তু সেটা করবে না, এটাই বাস্তবতা। এই যে বলতেছি যে শিক্ষা যে আমরা তাদের কাছ থেকে শিখছি, শিক্ষার আমি প্রসঙ্গে চলে আসে আলম স্যার, নিজামী স্যারের জানাজায় আমি গেছি। নিজামী স্যার মাইরে আমার পুরো পিঠ লাল করে ফেলেছে আমার জন্য আর আমার আর একটা ফ্রেন্ড, আমাদের দুইজনের জন্য প্রায় 20 মিনিটের উপরে নিজামী স্যারের জানাজা বন্ধ ছিল। আমরা যাই পৌঁছার পরে স্যারের জানাজা শুরু হয়েছে। আমরা জানাই রাখছিলাম যে আমরা আসতেছি। ইসলাম শহর থেকে আমরা মোটরসাইকেলে করে গেছিলাম, আমরা যাই আমার স্যারের জানাজা। আলম স্যার, বসত স্যার, রেজিনা আপা, আনোয়ার স্যার, আমরা এই স্যারদেরকে আসলে খুব বেশি পাইছি। তারপরে মসজিদুল্লাহ স্যার, আর এই স্যারদের সাথে আমরা খুব বেশি করে মিশছি। খালেদ স্যার, এই স্যারদের, আর পাশাপাশি আমাদের জামিল হুজুর, সালাম হুজুর, জামিল হুজুর, যে সমস্ত স্যারেরা আমাদের থেকে চলে গেছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাতি বাস করে। এবং পাশাপাশি আত্মার শান্তি কামনা করছি, বিশেষ করে হরিবিলাস স্যারের সদ্য প্রয়াত। এখন আমরা আসলে মানে আবেগটা ধরে রাখা খুব কঠিন, বাস্তবতা আবেগটা ধরে রাখা কঠিন। যাদের আমি বিশেষ করে ওনার ফ্যামিলির জন্য বলবো, আমরা হয়তো আমরাই এই অবস্থা হচ্ছে, বা আমরাই ওনার আবেগটা প্রকাশ করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। কিন্তু ওনার ফ্যামিলির কি অবস্থা, যেখানে বাবা মরে গেলেও, বাবা চলে গেছে, মা হাসপাতালে অসুস্থ, মারও অবস্থা এমন এক, আল্লাহ, এটা পৃথিবীতে এমন একটা রোগ যে আমরা ইচ্ছা থাকলেও কেউ কাউকে দেখতে পর্যন্ত যেতে পারতেছি না। এখন এই যে হ্যাঁ জনি ইয়ে আসছে, তো আসলে এই কারণে আমরা খুবই মর্মাহত, এক কথা খুবই মর্মাহত, কথা বলার ভাষা নাই। স্যারের শান্তি কামনা করি, স্যারের ফ্যামিলি সুস্থ হোক, এই কারণে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। এমন জানি মুন্নাকে তুমি ফ্লোর দাও। মুন্না, আচ্ছা, ওকে মিঠু ভাই, আমরা আপনার কাছ থেকে একটু বিদায় নিব। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার সাথে আবার পরে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ, আবার কথা বলবো ইনশাআল্লাহ। আমরা অনেকে আবার সিরিয়াল অপেক্ষা করছি আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
ভাই আমার শুনে মুন্না ভাই, মুন্না ভাই শুনতে পাচ্ছেন? মুন্না ভাই শুনতে পাচ্ছেন? মুন্না ভাই শুনতে পাচ্ছেন? মুন্নার মনে হয় হ্যাঁ ব্রডকাস্টে ভাই শোনা সমস্যা যাচ্ছে? হচ্ছে। আমরা আপনার কথা শুনতেছি। মুন্না ভাই আপনি বলেন। মানিল ভাই শোনা হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, বলো তুমি। শোনা যাচ্ছে মানিল ভাই? শোনা যাচ্ছে, বলো, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, না আসলে এখানে হ্যাঁ আমি একটা কথা এখানে একটা প্রবলেম হচ্ছে যে মুন্না ভাই আপনি আবার মিউট হয়ে গেলেন। মুন্না ভাই ওখানে মুন্না তুমি মিউটটা অন করো, মিউটটা অন করো মুন্না। আচ্ছা জনি তুমি কন্টিনিউ করে যাও। আচ্ছা আপাকে দিয়ে আমরা একটু চমন আপার কাছে যাই। চমন আপা, আপনার কথা একটু শুনি। আপনার কথা শুনে আমরা সেকেন্ড বারের মতো আসলাম। হ্যাঁ 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 কথা শুনে আমরা আপনার কাছ থেকে একটু বিদায় নিব। আপনি একটু শেয়ার করেন হ্যাঁ তার সাথে। অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যারের যেটা ছিল, শুধু ক্লাস করাতেন উনি, আমাদের শুধু ভালো রেজাল্টের জন্য না, উনি চাইতেন আমাদের কিভাবে মানসিক বিকাশ হয়, সঠিক উন্নয়ন হয়, আর আমরা নিজেদের মতো করে কিভাবে শিখি। আর উনি আমাদেরকে তৈরি করতেন আমরা যেন সৃষ্টিশীল হই, একেবারে মুখস্থ ভাবে সবসময় নোট করে না পড়ালেখা করে কিভাবে যেন আমরা ক্রিয়েটিভিটিটা আমাদের নিজেদের মধ্যে আসে। উনি এক এক সময় এক এক আপা আমি ভাবে একটু বলতেন। বলিনি, আমার এখানে নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করতেছে। বলো বলো মুন্না ভাই আমরা বলো আপনাকে ট্রাই করছিলাম। জি মুন্না ভাই বলেন আপনি। আচ্ছা বলো চমন আপা বলো, একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ মুন্না কোনো ভাই অসুবিধা নাই, বলো বলো। মুন্না ভাই আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন। ইয়ে মুন্না হ্যাঁ, শোনা বলতে যাচ্ছে? থাকো তুমি। হ্যাঁ শোনা যাচ্ছে, বলতে মুন্না ভাই, থাকো। আপনি বলেন। হ্যালো, মুন্না ভাই আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে নাকি আমার কথা? শোনা ইয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে। জনি জি জনি হ্যাঁ জনি হ্যাঁ মুন্না ভাই বলেন। না আসলে মুন্না ভাই, স্যার আপনি continue করেন। হরিবিল স্যার আসলে জনি একজন মানে কি সীতাকুণ্ড থানার মধ্যেই মানে শিক্ষক হিসেবে একটা মহিরও বটবৃক্ষ উনি। ওনার আমাকে শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে মুন্না ভাই, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, তো ওনার আসলে টিচিং প্রফেশনটা আমাদের থানার মধ্যে এমন কোনো জায়গা নাই যে হরিবিলাস স্যার টিচিং করার নাই। হ্যাঁ, হরিবিলাস স্যার ক্যাট কলেজ টিচার ছিলেন, তারপরে আমাদের সীতাকুণ্ড স্কুলের টিচার ছিলেন, আমাদের স্কুলের টিচার ছিলেন। উনি একদম ওনার লাস্ট স্টেজে মানে একদম শেষ দিকে ক্যাপ্টেন শামসুল হুদা স্কুলেও টিচ করেছেন কিছুদিন। তবে আমরা যারা লোকাল আজকে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যারের আসলে পরিচিতি, কারণ আমি এমন এমন মানুষকে দেখতেছি যারা হরিবিলাস স্যারের ব্যাপারে আমি আসলে কখনো কল্পনাও করিনি যে ওনারা হরিবিলাস স্টুডেন্ট। সারা দেশে মানে থাকতে তো আছে আমার মনে দেখে গেছেন বা সিসিটিভির আলোকে হিসাব করতে, কিন্তু উনি কিন্তু আসলেই মানে হিউজ সংখ্যক স্টুডেন্ট ওনার সারা দেশের মধ্যে ছড়ানো ছিটানো আছে। আমি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলা ওগুলোতে দেখলাম। তো আমি প্রথমেই স্যারের আত্মা শান্তি করি। স্যারের এই বিদায় আসলে মানে পুরো সীতাকুণ্ডের শিক্ষা অঙ্গনের জন্য একটা মর্মান্তিক ব্যাপার, মানে খুবই মর্মান্তিক একটা মৃত্যু। আমরা স্যারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং স্যারকে আসলে স্যার বেঁচে থাকবেন ওনার স্টুডেন্টদের মনে প্রাণে, ওনার শিখানো পড়াশোনার মধ্যেই আসলে উনি আমাদেরকে মাঝে বেঁচে থাকবেন। আমরা স্যারের আত্মার শান্তি কামনা করছি। এই মুন্না ভাই আপনার সাথেও স্যার, হ্যালো আপনি সীতাকুণ্ডের পাশাপাশি আপনার সাথেও কিন্তু স্যারের অনেক কিছু স্মৃতি আছে। হ্যালো
স্মৃতির ভান্ডার থেকে আমাদেরকে যদি কিছু স্মৃতি আজকে শোনাতেন, এরকম কোনো কিছু যেটা আপনার মনে পড়ছে এই মুহূর্তে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যারের সাথে আসলে স্যারের সাথে স্মৃতি বলতে, স্যারের সাথে আমার প্রথম স্মৃতি মানে এমনি স্যার হচ্ছে যে আমাদের ইংলিশ পড়াইতেন, বাংলা দ্বিতীয় পত্র পড়াইতেন, ক্লাস 9-10 উঠে উনি জিওগ্রাফি পড়াইতেন, ঠিক আছে। তো আমার মনে ওই যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, ডাক্তার আসিবার পরে রুগী মারা গেল, এরকম ছিল 7-8-এ। তো ওইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করতো হচ্ছে হেড বসাইতো, বা হেড কখন বসবে, প্রথম পার্টে বসবে কিনা সেকেন্ড পার্টে বসবে, দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, বা দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো উনি এই জিনিসটা যখন ছেলে পেলে সব গোলায় ফেলতো, কখন হেড বসবে, কোন পার্সনে হেড বসবে। তো স্যার এটা কিন্তু খুব সংক্ষিপ্ত, এটা কিন্তু এখনো কাজে লাগবে, এটা অন্যরা শুনছে কিনা আমি জানি না। স্যার আমাদেরকে শিখাইছিল একটা জিনিস, পূর্বের পূর্বে পরের পরে হেড বসে, পূর্বের পূর্বে পরের পরে, মানে ডাক্তার পূর্বে হইলে হেডটা প্রথম পার্টে বসবে, পেশেন্ট হেড ডাইড হেডটা প্রথম অংশে বসবে, রোগী মারা গেল হইলে পরেরটা সেকেন্ড পার্টে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হেড কাম, মানে পরের পরে পূর্বের পূর্বে হেড বসে। এইটা আসলে অনেক জন্য জিনিসটা ইজি হয়ে গেছিল, স্টার্ট করতো, হেডটা হয়তো প্রথমে হওয়ার কথা, দ্য পেশেন্ট হেড ডাইড না হওয়ার কথা, কিন্তু অনেকে লিখছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হেড কাম, মানে হেডটাকে উলটপালট বা হ্যাভটাকে উলটপালট করে ফেলতো। তো স্যার এই মিসটা না হওয়ার জন্য স্যার আমাদের খুবই সংক্ষিপ্ত একটা বলছিল যে পূর্বের পূর্বে, মানে পূর্বে যেখানে আছে ওখানে প্রথমেই বসবে হেড, পরে যেখানে আছে ওখানে পরে হেড বসবে। তো এই জিনিসটা আসলে অনেকের জন্য খুব একটা ইজি ব্যাপার, আসলে এই টাইপের কিছু মানে টেকনিক উনি পড়াশোনার মধ্যে অ্যাপ্লাই করছেন। আর স্যারে কিছু পিকুলিয়ার টাইপের ইংরেজি পড়াইতেন, আমার এখনো মনে আছে, আমি লাইভেও সেটা বলেছিলাম। আমাদের চিরাং ভর্তি পরীক্ষা, হ্যালো না ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। শোনা যায়? শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। তো চিরাং কলেজে আসলে ভর্তি পরীক্ষার মধ্যে আমাদের খুবই টাফ ছিল। হ্যালো মুন্না ভাই, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আপনি বলেন। চিরাং কলেজে অ্যাডমিশন টেস্ট আসলে খুবই টাফ ছিল, ওইখানে ভর্তি পরীক্ষা করা যায় না। 100-তে আপনার হচ্ছে যে 5 মার্ক পাইলে মানে 33 পাইলে অ্যালাউ হওয়ার একটা সুযোগ ছিল। এমন হয়েছে যে 450 জন স্টুডেন্ট নিত, 450 জন স্টুডেন্টের মধ্যে, হ্যাঁ 450 জন স্টুডেন্টের মধ্যে 450 জন আসলে 33 পাইতো না আউট অফ 100। এমন কঠিন প্রশ্ন হইতো যে ইন্টারমিডিয়েট সিলেবাসের থেকে প্রশ্ন আসতো। তো ওইটা একটা আসলে একটা বিরাট যুদ্ধ। আমার এখনো মনে আছে, স্যার আমাদেরকে একটা ক্লাসে ইংরেজি পড়াইতেন, ট্রান্সলেশন, উনি মজার মজার ট্রান্সলেশন করাইতেন। টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো বান, আমার এখনো মনে আছে, স্যার এটা আমাদের ক্লাস 7-এ উনি আমাদের ট্রান্সলেশনটা করাইছিলেন। তখন চিন্তা করতাম যে স্যার এগুলো যে পড়া, এগুলো কখনো বোর্ড পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় কখনোই কিন্তু আসে না এই ধরনের ট্রান্সলেশন, কিন্তু আইসে আমাদের। হয়েছে কি, আমি চিরাং কলেজে ভর্তি পরীক্ষা দিব 94-এ ইন্টারমেট্রিক, জাস্ট এই ট্রান্সলেশনটা আসছে, পিটার মানে টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো বান। হ্যাঁ, স্টুডেন্ট আসলে খুব বেশি স্টুডেন্ট পড়ার কথা না, এবং ওইটাতে মার্কস ছিল হচ্ছে 3, মানে এই ট্রান্সলেশনটা লিখতে পারলে 3 নাম্বার, মানে 3 নাম্বার চিরাং কলেজ ভর্তি পরীক্ষার জন্য যে কত বড় একটা মানে বিশাল ব্যাপার, এটা যারা ভর্তি পরীক্ষা দিছে তারাই বুঝতে পারছে। তো স্যার আমাদেরকে শিখাইছিলেন ওইটা, পিটার গোল তারিন অল দ্য রিভার ইজ ইন ফ্লাড। এই ইংলিশটা আমি বাস, আমার তো মনে হচ্ছে যে এই ট্রান্সলেশনটা লেখাতেই আমি চিরাং কলেজের চান্সটা পাইছি, মানে এই 3 নাম্বার আমি এনশিওর করছি। এটা কয়জন লোক পারছে আমি জানি না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে স্যার হচ্ছে যে আমাদেরকে ডিবেট, আমরা যখন ক্লাস 10-এ পড়ি, আমরা তখন চিরাং কলেজ মানে বিসিএস এর একটা ডিবেট ছিল। তো আমার ক্লাস 10-এ থাকতে আমাদের ডিবেট টিমে আমি ক্যাপ্টেন ছিলাম। আমাদের সাথে আমার এখন মনে আছে চিটাং ইউরিয়া ফার্টিলাইজারে আমাদের কম্পিটিশন ছিল ওই দিন পরীক্ষা, মানে আমাদের সাথে পরীক্ষা ছিল, আমাদের সাথে অপোনেন্ট ছিল হচ্ছে কর্ণফুলী রেয়ন মিল স্কুলার, কেআরসি বলে, কর্ণফুলী রেয়ন মিল। তো আমি আমার সাথে আমাদের 3জন ছিল, 4জন ছিলাম আমরা। আমি ছিলাম, আমাদের সেকেন্ড গার্ল সালিয়া ছিল, মমতাজউদ্দিন স্যারের ছেলে রুহুল আমিন ছিল,
তারপরে ডাক্তার আমজাদ ভাইয়ের ছেলে মেয়ে বোন সুফিয়া ছিল। তো আমরা 4 জন ছিলাম। হরিবিলাস স্যার আমাদেরকে নিয়ে গেছিলেন আমার তৎকালীন ওই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, মানে ওই যে 500 মার্কস কি থাকবে না, এটা মানে ক্ষতিকারক এইভাবে, এটা আসলে মেইন সাবজেক্ট স্যার আমাদেরকে লিখে দিয়েছিল, আমার এখন মনে আছে। তো কর্ণফুলী রেয়ন মিলের সাথে ওই কম্পিটিশনে আমি যেহেতু আমাদের টিম, তো আমরা ফাইনালি হয়তো হেরে গেছি, কিন্তু আমার এখনো মনে আছে যে ওইখানে ফাইনালি যে কম্পিটিশনটা হয়েছিল ওইখানে আমাদের টিম হেরে গেল, আমি কিন্তু শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম। এবং স্যারের অবদান, উনি আসলে এগুলা টুকিটাকি জিনিস, উনি তখন তার মোবাইল ছিল না, উনি দেখা গেল একটা জিনিস ওনার বাড়িতে গিয়ে মনে হয়েছে, উনি কিন্তু এসে আমাকে পরের দিনে তুই এই জিনিসটা লিখে রাখিস, ওইটা কিন্তু কাজে লাগবে, ওইখানে এরকম প্রশ্ন আসতে পারে বা ওইখানে এই জিনিসটা এই তথ্যটা জানা থাকলে তোর সুবিধা হবে। তারপরে স্যারকে নিয়ে আমরা আরেকবার, তাও ক্লাস 10-এ থাকতেই বিসিএসসির রচনা প্রতিযোগিতা ছিল, বিসিএসসির ইন্টার স্কুল রচনা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতাটা হয়েছিল হচ্ছে ওই যে চিড়িয়াখানার এখানে, ঢাকা চিড়িয়াখানার ওইখানে একটা বিসিএসসি স্কুল ছিল, ওই স্কুলে ছিল সেন্টার। তো আমরা আমাদের স্কুল থেকে আমি ছিলাম, ওই যে তাফসির উদ্দিন সুমন ছিল, আমাদের পরের বেঁচে ফাজগাল শাহিন ছিল, আমরা 3 জন বা 4 জন। তো আমাদেরকে আসলে ওই হরিবেশ স্যারই চিটং থেকে ঢাকা নিয়ে গেছিলেন। তো আমার এখনো মনে আছে, আমার ফুফুর বাসা ছিল ওইখানে মিরপুরেই, ওইটা যেহেতু মিরপুর থেকে কাছে, পরে আমি সুমন সহ মেয়ে যে ছিল, মেয়ে ওই যে আলম ভুঁইয়া আঙ্কেল ছিল ওনার মেয়ে, উনি সম্ভবত মেয়ে আলাদা গিয়েছিল, আমরা সুমন আমি ছেলেরা আমরা হরিবিলাস স্যারের সাথে গেছিলাম। হরিবিলাস স্যার আসলে পরে, আমি আমার ফুফুর বাসাতেই ছিলাম একদম পাশাপাশি, পরে স্যারদেরকে ওইখানে পাশে একটা হোটেল ভাড়া করে দেয়, আমার ফুফাতো ভাই এসে ভাড়া করে দিয়েছিল। পরে স্যার রচনার প্রতিযোগিতা শেষে, ওইটা চিড়িয়াখানার পাশেই ছিল, চিড়িয়াখানা ঘুরে সাথে আসলে মানে স্মৃতি ভুলার না। আর স্যারের আরেকটা জিনিস কি, হরিবিলাস স্যারের ক্লাস কখনোই কারোর কাছে বোরিং মনে হইতো না। আমরা ধরেন নিজেমি স্যারের ক্লাস, আলম স্যারের ক্লাস, এগুলো করতে করতে ছেলে পেলে মানে একটু ভয়ে জড়সড় হয়ে থাকতো, তখন দেখা গেল হরিবিলাস স্যারের ক্লাস আসলে ক্লাসের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য চলে আসছে। হরিবিলাস স্যারের ক্লাস ওইখানে মোটামুটি, আর এই যে গম্ভীরতা, গুরু গম্ভীর ভাব ছিল, এই ভাবটা মানে ওনার ক্লাস আসলে আমরা কেটে ফেলতে পারবো, মানে কাটাই ফেলতে পারবো, এরকম একটা ব্যাপার। তো স্যারের আসলে মানে অবদান আমাদের শিক্ষা জীবনে, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা সব মানে অলমাইটির কাছে প্রার্থনা করি, স্যারকে যেখানেই রাখুক উনি যাতে শান্তিতে রাখেন, ভালো রাখেন। সবাই আমরা স্যারের আত্মার শান্তি কামনা করি। এই আরেকটা ব্যাপার, এখানে মনে হয় সর্বোচ্চ 6 জন অ্যালাউ করে, জানি ব্যাপারটা কি এরকম? জি জি জি, মুন্না ভাই সেরকম হইলে মানে আমরা লিভ করলে মনে হয় অন্যরা ঢুকতে পারতো, এরকম একটা ব্যাপার। জি 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 জি, আমরা লিভ করলে বেটার হয় নাকি জানি, আমরা যারা কথা বলছি। আপনি থাকেন, আমি একজন জাস্ট আমি আলিম স্যার আছে, ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে করাবো, আর দুজনকে নিয়ে আসবো। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আসি, একটু থাকেন, যদি আপনার সময় থাকে থাকেন, যদি খুব ব্যস্ত না থাকে তাহলে থাকেন, আর যদি কোনো হ্যাঁ হয়ে যাব। ওকে চমনাপা, আমরা আপনার কাছে আসি। আলিম স্যার কোথায় উনি আসুক নাকি? না আমার সময় আছে, কিন্তু আমার জন্য যদি আরেকজন ঢুকতে না পারে, আমি সেই জন্য বলতেছিলাম আর কি। না ঠিক আছে মুন্নাপা, আপনি থাকেন। চমনাপা আচ্ছা, আমি শেষ করে চলে যাই তাহলে, ঠিক আছে? চমনাপা প্লিজ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, স্যার আমাদেরকে শুধু পড়াতো রেজাল্ট ভালো করার জন্য না, আমরা যেন কিছু শিখি। স্যার আসছে, আলিম স্যার আছে। চমনাপা আপনি বলেন। আচ্ছা, আমরা যেন কিছু শিখি, সেটি ওনার মূল উদ্দেশ্য ছিল। আর উনি চাইতেন আমরা যেন ক্রিয়েটিভিটিটা শিখি, যেটা অনেক দরকার, এখন আমি বুঝি যে কত দরকার ছিল। আর মুন্না যেটা বললো, যে পড়াশোনার মধ্যে যে আনন্দ আছে, সেই জিনিসটা স্যার আমাদেরকে বুঝাইতে পারছে। উনার ক্লাসে কখনো মনে হইতো না যে আমরা ক্লাস করতে যাব না, আর ওই মজার মধ্যে দিয়েই কঠিন কঠিন জিনিসগুলা একদম সহজভাবে বুঝাইতো আমাদের। এটা যারা ক্লাস করছে তারাই বুঝবে যে আমি কি বলতেছি। আর আমি এখনই শেষ করব, বেশিক্ষণ বলবো না। আজকে আমরা যে উনার সম্পর্কে কথাগুলো বলতেছি, এটা কিন্তু উনি আর্ন করছে, আমরা এই জিনিসগুলো এমনিতেই বলতেছি না। আর উনি, he should be treated as a role model for our existing and upcoming teachers, and his teaching will live through us. আমরা যতদিন থাকবো উনি আমাদের মাঝে থাকবে। He was genuinely
হি ওয়াজ জেনুইনলি গুড টিচার, যেটা খুব একটা পাওয়া যায় না। মইনুল যেটা বলল আমরা তখন বুঝি নাই, আসলে আমাদের বয়সটা বোঝার মতো ছিল না। আর আমরা এই জিনিসটা মানে অলমোস্ট অনেক টিচারের কাছ থেকে পাইছি বলে জিনিসটা আমাদের কাছে নর্মাল মনে হয়েছে। এখন যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছি, এখন বুঝি আসলে সেটা নর্মাল ছিল না। আমাদের টিচাররা স্পেশাল ছিল, আর ওনারাও আমাদেরকে স্পেশাল ভাবে ট্রিট করতো। আমি এখানেই শেষ করি। সবাই আমরা দোয়া করি, যে যেভাবে পারি, যার জন্য যেভাবে করা দরকার। যে টিচাররা আমাদের মাঝখানে নাই তারা ভালো থাকুক, যারা আছে তারাও ভালো থাকুক। আমাদের স্কুলের সিনিয়র জুনিয়র যারা নাই তারাও যেন ভালো থাকে ওই পারে। সৃষ্টিকর্তা যেন আমাদের সেটাই করে। এটাই হবে আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। আমরাও একদিন থাকবো না। আমিও চাই আমাদের যারা থাকবে আমি যাওয়ার পরে তারাও যেন আমাদের জন্য দোয়া করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। চমৎকার, ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আল্লাহ। আচ্ছা, আমি একটু আলিম স্যারের কাছে যাবো। আলিম স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি লাইনে ওপেন করে রেখেছি স্যার। বেয়াদবি শুনতে মাফ পাচ্ছি। করুন, আপনাকে অনেকক্ষণ লাইনে রেখেছি। তো আপনি একটু সে আমরা স্যার আপনার কাছ থেকে না না, কিছু ঠিক আছে। স্যারের স্মৃতিচারণ নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রথমে আমার সোহেলকে দেখতে পাচ্ছি। সোহেল, সোহেল ওয়েলকাম। আমি সোহেলকে দেখতে পাচ্ছি, সোহেলকে স্পেশাল ওয়েলকাম জানাচ্ছি আমি সোহেলকে। জি। তো এখানে আজকে আমার এই প্রোগ্রামটা যারা লাইভে আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা লাইভ প্রোগ্রামটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি স্যারের একটা বিষয় বলবো, আর একটা সেটা বলার প্রয়োজন আছে আমি মনে করি। চিটাং কেমিক্যাল কমপ্লেক্সে আমি 95-এ যখন আসলাম, 95-এ, জি। তো আমার আগের স্কুল ছিল ফৌজদারহাট ক্যাডেট কলেজ স্কুল। সেখানে ট্রেডিশন ছিল এটাই যে নো বাংলা ইজ অ্যালাউড ইন ইংলিশ ক্লাসেস, অর্থাৎ ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রতিষ্ঠানে সেখানে ইংরেজি ক্লাসে বাংলা বলা যেত না। ওই হিসাবে আমি চিটাং কেমিক্যাল কমপ্লেক্স, সম্ভবত রাজন এবং জুইরা ছিল বোধ ওদের ক্লাসে সম্ভবত, তো ইংরেজি ক্লাসে আগের নিয়মেই কন্টিনিউ ইংলিশ টু ইংলিশ ক্লাসটা চলতেছিল। তো স্যার হরিবিলাসা বারান্দায় হাঁটতেছিল। তো স্যার আমার টিচার্স কোনো আসার বললো, আলিম তোমার একটা কথা বলি, মনে কষ্ট এখন। স্যার মনে কষ্ট নেবে কেন? আপনি তো আমার স্যার, কেন মনে কষ্ট নেবো আমি? বর্তমান যুগে তুমি যেভাবে ইংলিশ টু ইংলিশ ক্লাস চালাও, আসলে এরকম টিচার পাওয়া যায় না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাদের অনেক ছেলে মেয়ে আছে যে কি এরা হুবহু তোমার ইংলিশ টু ইংলিশ ক্লাসটা বুঝবে না। তুমি মাঝে মধ্যে যদি একটু বাংলা যদি বলো, তাহলে তাদের জন্য বিষয়টা সহজ হইতো। তখন আমি বলে কথাটা তাই তো। তারপরের দিন ক্লাসে আমি যাওয়ার পরে আমার স্টুডেন্টদের জিজ্ঞাসা করলাম, লার্নার যারা আছে, এই প্রশ্নটা এভাবে করলাম আমি, আর ইউ বিং আনএবল টু আন্ডারস্ট্যান্ড মাই স্পিকিং, হোয়াট আই সে ইন দ্য ক্লাস অর হোয়াট আই টিচ ইন দ্য ক্লাস? তখন অনেকে হাত তুললো, বললো যে স্যার, কেউ কেউ দেখলাম যে 5-6 জন হাত তুললো, স্যার আমরা বুঝি। অধিকাংশ বললে স্যার আসলে কন্টিনিউ ইংলিশ টু ইংলিশ বললে আমি আমরা বুঝবো না। এই যে স্যারের এই কথাটা, তাহলে নিশ্চয় বলবো যে স্যারের এই বিষয়টা ছিল কি অত্যন্ত শিক্ষা বান্ধব একটা বিষয় ছিল। এবং পরবর্তী পর্যায়ে আমি কি করলাম, ইংলিশ টু বাংলা মিক্স করে ক্লাস করালাম। তো আমি কথাটা বলছি এই কারণে, বর্তমান যুগে ইংলিশ টিচাররা ইংরেজিতে ক্লাস করবে স্বাভাবিক, কিন্তু ছেলে মেয়েদের বোঝার জন্য, অর্থাৎ আমি এটা বুঝাচ্ছি, হরিবিলাস স্যার স্কুলকে ছেলে মেয়েদের ভালোর জন্য এত যে ভালোবাসতেন, সেটা কিন্তু কখনো ভোলা যাবে না। এবং আমি আশা করব আমরা যারা এখনো, আমি মনে করি আমি টিচার, আমি উনার স্টুডেন্ট, আমি উনার ছাত্র। আজকে লাইভে যারা আছে এখানে সোহেল এবং জনি ছাড়া অন্যান্য, কিন্তু আমি এইভাবে বললো, সোহেল এবং জনির জন্য আমি আলিম স্যার, আর অন্যদের জন্য যারা আছে আমি তাদের আলিম ভাই, আমি তাদের আলিম ভাই, আমি এইভাবে বেঁচে থাকতে চাই। আমি তো আমি সর্বশেষ যে কথাটা, হরিবিলাস উনি দুনিয়ায় চলে গেছেন ঠিকই, আমি মনে করব আমি এবং আমার মতো যারা শিক্ষক যারা আছেন এবং আমার ছাত্র ছাত্রী যারা আছে, সবার অন্তরে তিনি ফরএভার বেঁচে থাকবেন। এবং সিজি স্কুল এবং সিজি স্কুলের সকল ছাত্রছাত্রী বর্তমান এই পরিস্থিতিতেও, বিশেষ করে জনি এবং তার ফলোয়ার্স যারা আছে,
আজকে সবাই ধরে রাখছে এবং লাইভগ্রামে অ্যাটেন্ড করাচ্ছে, সেই কারণে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আবারও আজকের এই লাইভ প্রোগ্রামটা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্যারের প্রতি সর্বশেষ শ্রদ্ধা জানিয়ে, পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকের মতো আমি তোমাদের আলিম স্যার এবং আলিম ভাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আমাদের আলাইকুম সাথে স্যার। সময় দেওয়ার জন্য স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে অন্য কোনো সময় আবার কানেক্টেড হবো স্যার। দোয়া থ্যাংক করবেন ইউ। স্যার। আসসালামু আলাইকুম। সোহেল, সোহেল সিনেমা স্যার, কিন্তু আসসালামু ঠিক আলাইকুম মতো দেখিও, আবার সিনেমা বাদ দিও না আবার। স্যার। না স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ, আমি বিদায় নিচ্ছি আমি। থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সোহেল ভাই 97 এর, তারিকুল মাওলা সানি 2002, আর আমাদের শিবলু ভাই আছে 95। আচ্ছা, এরপরে শুরু করি হচ্ছে সোহেল ভাইকে দিয়ে। সোহেল ভাই, আমরা তো স্যারকে নিয়ে কিছু স্মৃতিচারণ করছি, আর আপনার সাথে স্যারের সম্পর্ক, স্যার হসপিটালে গিয়েছে, আপনি খুব কানেক্টেড ছিলেন, খুব স্যারের কাছে ছিলেন। আপনার সৌভাগ্য হয়েছে এই করুণ সময়ে, দুঃসময়ে স্যারের কাছাকাছি থেকে স্যারের পাশে থাকার একটা সুযোগ আপনার হয়েছে। এক্ষেত্রে আপনি ভাগ্যবান, অনেক ভাগ্যবান। আমাদের সবার থেকেও, ছাত্রদের থেকে কিন্তু আপনি ভাগ্যবান। তো আপনার এই অভিজ্ঞতাটা আমাদেরকে একটু বলবেন আসলে, আর পাশাপাশি হচ্ছে স্যারকে নিয়ে যদি কিছু স্মৃতিচারণ থাকে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। সোহেল ভাই। জনি, ধন্যবাদ। আসলে আজকের যে ইয়াটা, স্যারকে তো সবাই স্মরণ করতেছে। তো তুমি যেটা বলছো যে আমি আসলে একটু আমার সৌভাগ্য হয়েছে যে স্যারের একটু কাছে থাকার, যেহেতু ঢাকায় আছি। জি আর সবাই হয়তো জানে যে সুজন আমার ক্লাসমেট, আমি জি ওই হিসাবে হয়তো আর একটু সুযোগ বেশি ছিল স্যারের কাছে যাওয়ার। তো আমি আসলে জনি, ওই কি অনেকেই তো কেমিক্যালে বা বিভিন্ন জায়গায়, সবাই তো সব এক জায়গায় না, সবাই বিভিন্ন জায়গায়। তো হয়তো স্যারের ট্রিটমেন্ট এবং শুরু থেকে স্যারের অনেকে অনেক কিছু হয়তো জানে না। তো যদি একটু সময় থাকে আমি একটু 10 মিনিট হয়তো সময় নিয়ে একটু টোটাল ডিটেলস একটু বলতে চাচ্ছিলাম আর কি। আপনি একটু সংক্ষেপে একটু বলেন, আমি আপনার কাছে আবার আসবো, তখন আচ্ছা। আরো একটু হুম। ডিটেলস শুনি আর কি। হ্যাঁ। আচ্ছা, তো সেটা হলো আমি তাহলে একটু স্যারের টোটাল যে স্যার যে কিভাবে ট্রিটমেন্টটা নিল আমি একটু সেটা বলি আর কি। তো প্রথমে সবাই জানে যে প্রায় 3 মাস আগে স্যার কিন্তু ঢাকায় আসছিল বেড়াতে সুজনের বাসায়। হ্যাঁ, সুজনের বাসা হচ্ছে গোপীবাগ মতিঝিল। তো স্যার এখানে আসার পরে যখন এই লকডাউন শুরু হয়ে গেল তখন কিন্তু স্যার আর চিটং যেতে পারে নাই। স্যার এবং মাসিমা দুজনই সুজনের বাসায় ছিল এবং অনেকদিন ধরে আছে, এখন পর্যন্ত ছিল। তো সেটা হলো যে আসলে স্যারের যখন হঠাৎ করে একটু শরীর খারাপ হলো, তখন স্যারে কিন্তু, সুজন কিন্তু তখন বিভিন্ন ভাবে ফোন টোন করে স্যারের কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছিল এবং বিভিন্ন ডাক্তারের আন্ডারে স্যার ছিল। তো হঠাৎ করে তোমার 13 তারিখে স্যারের একটু অক্সিজেনের প্রয়োজন হয়। 13 তারিখেই। তো 13 তারিখে স্যারের একটু অক্সিজেনের প্রয়োজন হয়, তখন স্যারের হালকা জ্বর ছিল, ইয়ে ছিল। তো সুজন কিন্তু অক্সিজেনের জন্য কিন্তু সে একটা ফেসবুকে পোস্ট করছিল যে আমার বাবার জন্য একটু অক্সিজেনের রিফিল দরকার, এই সে অবস্থা। তো এর মধ্যে কিন্তু সে বিভিন্ন ভাবে কিন্তু ফোন করে আমরা চেষ্টা করে ওর অক্সিজেন ম্যানেজ করছি। তো আমি আবার, আমার সাথে তো কন্টিনিউসলি কথা হইতেছিল, তখন সে বলছে যে দোস্ত আমার তো এখন অক্সিজেন ম্যানেজ হয়েছে, কিন্তু আব্বার কন্ডিশন তো খুব একটা ভালো না। তো এখন কি করা যায়? তো একটু হসপিটাল হয়তো মনে হয় ভর্তি করানো লাগতে পারে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই অক্সিজেনটা দিতে থাক, ডাক্তারদের সাথে আলাপ কর, দেখ কি হয়। তো 14 তারিখ কিন্তু 13 তারিখ চলে গেল। 14 তারিখ রাতেই, 14 তারিখ রাতেই সুজন অনেক কষ্টে, তুমি জানো যে এখন ঢাকায় ফোন আসছিল, তুমি জানো যে এখন ঢাকায় মানে একটা হসপিটালে একটা সিট পাওয়া কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার। মানে এই জিনিসটা কিন্তু এখন কোথায় কিন্তু পাওয়া যায় না। রাইট। তো সুজন কিন্তু অনেক কষ্টে সে রাতে ফোন করে এবং অন্যান্য তার সীতাকুণ্ডের আর আমাদেরও কিছু বিভিন্ন জায়গায় রেফারেন্সে সে ধানমন্ডি ক্লিনিকে, মানে ধানমন্ডির মতো একটা জায়গায় খুব ভালো একটা ক্লিনিক, প্রাইভেট ক্লিনিক, সেই জায়গায় একটা সিট ম্যানেজ করে। এটা কিন্তু অনেক কষ্টে সে ম্যানেজ করে এবং ওই রাত্রেই কিন্তু সে স্যারকে ওইখানে শিফট করে। তো স্যার 14 তারিখ রাতে ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু স্যারের কি অক্সিজেন প্লাস ভেন্টিলেশন দুইটারই দরকার ছিল। স্যার টোটালি আইসিইউতে, টোটালি ভেন্টিলেশনে স্যার চলে গেছে এবং ভেন্টিলেশনে এই প্রথম দিন থেকে স্যার কিন্তু ভেন্টিলেশনে। তো 14 তারিখ গেল, 15 তারিখ সকালে সুজন আমাকে ফোন করছে, দোস্ত আব্বার তো এই অবস্থা, কিছু রিপোর্ট টিপোর্ট আছে, তুই সকালে যা। তো আমি আবার সকাল 8:30টার দিকে স্যারের এখানে গেলাম। তো স্যারের এখানে যাই দেখলাম যে স্যার তো ভেন্টিলেশনে আছে, আইসিইউতে অবস্থা আছে। তখনও ডাক্তাররা বলতেছিল যে স্যারের একটু ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে। তো সুজন কিন্তু, সুজনের ফ্যামিলি থেকে কিন্তু যথেষ্ট ভাবে সে একা। এবং আমি আরেকটু বলে রাখি, সুজনও কিন্তু অসুস্থ, সেও কিন্তু তার জ্বর ছিল, বাসায় তার বাচ্চারও হালকা জ্বর ছিল, তার ওয়াইফ বাসায়, তারপরে তোমার তার আম্মা বাসায়, এবং আম্মারও কিন্তু, মাসিমারও কিন্তু জ্বর, করোনা। তো করোনা বলতে কি তখন দুজনেরই টেস্ট করা হয়, টেস্ট করা আসলে সুজনেরটাও নেগেটিভ আসে, স্যারেরটাও আসে, বাট মাসিমারটা করোনা পজিটিভ আসে। কিন্তু স্যার আসলে তখনই স্যার কোমায় চলে গেছে। তো 13 তারিখ গেল, 14 তারিখ, 15 তারিখ
এবং 20 তারিখ স্যারে এই যে গতকাল রাত স্যার 10টা 40 মিনিটে স্যার আসলে মারা যায়। তো আমি দেখলাম যে একটা ছেলে মানে যে না দেখছে, বিশেষ করে সুজন যে কি করছে বা তার ফ্যামিলির যে কি অবস্থা, যে তার ফ্যামিলি না দেখছে সে আসলে বুঝতে পারবে না যে কি অবস্থা। আমার মানে গায়ে লোম দাঁড়া যাচ্ছে যে এমন অবস্থা যে একটা ছেলের জ্বর, মানে সুজনের মুখ দিয়ে কথা বেরোতেছিল না। ঠিক আছে, সে কি করবে? আমি একবার যাই, ও যায়, ওর বড় ভাই যায়, এটা যায়, মানে তার পরিবারে যথেষ্ট পরিমাণ সে এই লোড নিয়ে কিন্তু সেই কাজগুলো করছে। ইভেন 18 তারিখে তার আম্মাকে আবার ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, সেটাও রাতের বেলা সুজন তাকে নিয়ে আসছে। মানে তাদের ফ্যামিলির যেটা কি অবস্থা, মানে টোটাল ফ্যামিলি ডিটাচ, মানে এমন একটা অবস্থা যে আমার মনে হয় যে ও আমার কাছে ফোন করছে, ফোন করে কান্না করছে যে দোস্ত আমি কি অভিশাপ কি পাপ করলাম যে আল্লাহ আমার এই অভিশাপ দিল, যে গড আমার এই অভিশাপ দিছে যে আমার ফ্যামিলি টোটাল তছনছ হয়ে গেছে। তার বাবা এক জায়গায়, তার মা এক জায়গায়, তার বাচ্চা এক জায়গায়, তার নিজের জ্বর, মানে এটা আসলে মানে বলে বোঝানোর মতো না যে কি অবস্থা। তো এটা আসলে যারা দূর থেকে আছে বা যারা আমার স্কুলের গ্রুপে আছে সবাই কিন্তু স্যারের ওই ব্যাপারটা কিন্তু আসলে জানে না যে স্যার কিভাবে ট্রিটমেন্ট পাইছে বা কিভাবে পাইছে। তো স্যারের কিন্তু ট্রিটমেন্টের কিন্তু কোনো ঘাটতি ছিল না, কারণ আমি স্যারের সাথে ইনভলভ ছিলাম, আমি দেখছি যে স্যার আইসিইউ থেকে স্যার সরাসরি আইসিইউতে গেছে এবং সে আইসিইউর ভেন্টিলেশনেই সে মারা গেছে। এমন এমন উনি মারা গেছে। তো এমন না যে আসলে এটা যে কোনো জায়গায় কিন্তু কোনো গ্যাপ ছিল, মানে এটা সুজনের ফ্যামিলি থেকে কিন্তু কোনো জায়গায় কোনো আহ, ত্রুটি ছিল না, আসলে কিছুই করার ছিল না যে এমন একটা অবস্থা যে তার যে সংগ্রামের মাধ্যমে সে যাচ্ছে, যে এটা আসলে খুবই টাফ টাইম। মানে এটা আমি তোমার আর একটু পরে বলবো, এটা বোঝানো যাবে না যে সে কিভাবে সে এটা গেছে। ওকে সোল ভাই, আমি আপনার কাছে আবার আসবো, আপনার কাছ থেকে আরো কিছু গল্প, আরো কিছু কথা শুনবো স্যারের। কারণ যেহেতু আপনার কাছে স্যারের লাস্ট সময়কার অনেক রকমের কিছু ঘটনা আছে যেটা আপনার স্বচক্ষে দেখার সুযোগ আপনার হয়েছিল আর কি। তো আমি একটু এক্ষেত্রে চলে যাব হচ্ছে আমাদের ছোট ভাই, সে অনেকক্ষণ যাবত ওয়েট করছে সানির কাছে। সানি, শুনতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। শুনতে আমাদের পাচ্ছি, আমরা তো শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। তুমি অনেকক্ষণ যাবত ওয়েট করছো, প্রায় আমি দেখছি অনেকক্ষণ যাবত তুমি ওয়েট করে আছো, যে জিজ্ঞাসা আমি তোমাকে বললাম। তো তোমার কাছ থেকে আমরা তো আজকে বেসিক্যালি স্যারের ব্যাপারে প্রোগ্রাম করছি, যেখানে হচ্ছে আমরা হরিউল্লাহ স্যারকে একটু স্মরণ করছি, স্যারকে স্মৃতিচারণ করছি। তোমার সাথেও স্যারের অবশ্যই একটা ব্যাপার ছিল, তুমি মাওলা স্যারের ছেলে, সেই হিসেবে স্যারের ছেলে হিসেবে তোমার সাথে একটা ব্যাপার ছিল। তো এই ব্যাপারগুলো স্যারের সাথে স্মৃতিচারণ গুলা নিয়ে আজকে খুবই মানে বলার মতো যেগুলো ছিল, একটু যদি আমাদের সাথে সংক্ষেপে যদি আজকে একটু শেয়ার করো আর কি। আচ্ছা, ধন্যবাদ জনি ভাইকে। আহ, প্রথমেই শ্রদ্ধেয় হরিবিলাস স্যারের প্রয়াণে স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। আসলে যে ক্ষতিটা বা যে লসটা হয়েছে, আমাদের 80 আর 90 দশকের যে সময়টা ছিল স্কুলের, ওই সময়ে একটা মানে গ্যালাক্সি ছিল, গ্যালাক্সির মধ্যে খুব ব্রাইট কিছু নক্ষত্র ছিল আর কি। হরিবিলাস স্যার, আলম স্যার, বিমল স্যার, আমার বাবা, মনত সেন স্যার, হ্যাঁ, নিজামী স্যার, বসর স্যার, এগুলো হচ্ছে একটা গ্যালাক্সির এক একটা নক্ষত্র ছিল। তো নক্ষত্র আসলে কেন জানি মনে হচ্ছে একটা একটা করে চলে যাচ্ছে, আর এটাই তো আসলে জীবনের নিয়ম। তো আসলে স্যারের এই প্রয়াণটা আসলে এগুলা অপূরণীয় আর কি। আর যখন সর্বশেষ রোজার মাসে স্যার যখন লাইভে এসেছিল, আমি নিচে কমেন্ট করে একটু বলেছিলাম, স্যার এখনো এত সতেজ, এখনো এত শক্ত, আহ, আসলে কিভাবে সম্ভব। তো আমি নিচে দিয়ে কমেন্ট করেছিলাম, পরবর্তীতে স্যারের ছেলে মিত্র সুজন ভাই উনি কমেন্টে রিপ্লাই করেছিলেন, স্যার সবসময় ব্যায়াম করেন এবং আহ, স্রষ্টার আরাধনা করেন, আর সবসময় ডিসিপ্লিন লাইফ লিড করেন, এই কারণে স্যার এখনো খুবই শক্ত সামর্থ্যবান হয়ে আছে। তো এই মাত্র কিছুদিন আগে, মানে 1 কি 1.5 মাস আগের একটা কথা, স্যারকে কত শক্ত সামর্থ্য অবস্থায় দেখেছি, নিজেরও খুব ভালো লেগেছিল। কিন্তু এই সময়ের ব্যবধানে আসলে এমন একটা প্যান্ডেমিক চলে এসেছে, মুহূর্তের ভিতরে মানে এত জীবন্ত একটা মানুষ, এত হাসি খুশি একটা মানুষ, হ্যাঁ, মানুষ সাথে সাথে মানে নাই হয়ে গেল। এটা খুবই মানে আমার নিজের কাছে খুব অদ্ভুত লাগছে, কারণ গতকাল রাতে যখন হঠাৎ নিউজটা দেখেছি তখন আসলে নিজের কাছে খুব খারাপ লাগছে। আর স্যারকে নিয়েও স্মৃতি আছে, স্যার যখন আমরা যখন ক্লাস 8-এ ছিলাম, স্যার সম্ভবত তখনই আমাদের স্কুল থেকে চলে গিয়েছিল। হ্যাঁ, তো যে কারণে 80 আর 90 দশকের জেনারেশন যারা আছে, তারা আসলে স্যারকে যেভাবে 10 পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত পেয়েছে, আমরা তো লাস্ট পর্যন্ত পাইনি, মাঝামাঝি এই ক্লাস 8 পর্যন্ত পেয়েছি। তো তার আগে পর্যন্ত স্যারের সাথে আমার অনেক স্মৃতি আছে, তবে আমি স্কুলে থাকা অবস্থায় না, স্কুল থেকে চলে যাওয়ার পর স্যারের একটা স্মৃতি আমি আপনাদেরকে বলি। 2001 সালে আমরা ডিবেট করার জন্য যখন আমরা থানাতে গিয়েছি, আমাদের সাথে আমরা প্রায় 5 স্টেপ অতিক্রম করে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছি। সেমিফাইনালে আমাদের সাথে পড়েছে ক্যাপ্টেন শামসুল হুদা স্কুল।
তো স্যার কিন্তু তখন ক্যাপ্টেন শামসুল হুদার স্কুলের টিচার, কিন্তু তার 1 বছর কি 2 বছর আগে কিন্তু স্যার কিন্তু আমাদের স্কুলের টিচার ছিল। এখন ওই সেমিফাইনালে যাক ডিবেট তো হলো, ক্যাপ্টেন শামসুল হুদা আসলে খুব অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে আর কি, কারণ তাদের পারফরমেন্স একদমই খারাপ ছিল। ক্যাপ্টেন শামসুল হুদা যিনি ইয়ে ছিল মূল ডিবেটের পিছনে যে স্যারটা ছিল, ওনাদের মূল যে কোচ বলবো, স্যার আসলে খুব মানে ইয়ে করেছিল আর কি, ডেসপারেট হয়ে গিয়েছিল তার শিষ্যদের এরকম পারফরমেন্সে, কিন্তু আমাদেরকে কিন্তু স্যার আসলে খুব ইন্সপায়ার করেছিল। এবং ক্যাপ্টেন শামসুল হুদা স্কুলের ছাত্ররা আসলে খুব বিমর্ষ হয়ে গিয়েছিল, কিন্তু একজন মানুষ আমি দেখেছিলাম একদম কর্নারে বসে আছে, উনি ক্যাপ্টেন শামসুল হুদার পক্ষ হয়ে সেদিন সে ডিবেট প্রোগ্রামে এসেছিল। সেখানে তার দুটো স্কুল, একটা হচ্ছে তার পূর্বের সিইসি এবং বর্তমান ক্যাপ্টেন শামসুল হুদা, কিন্তু হেরে যাওয়ার পর ক্যাপ্টেন শামসুল হুদা যে বিমর্ষ হয়েছিল আমি দেখেছি হরিবিলাস স্যার বিমর্ষ হওয়া তো দূরের কথা, আমি এবং আমার সাথে আমাদের সেকেন্ড গার্ল ছিল তানজিলা খান চেরি, দুজনকে জড়িয়ে ধরেছে, দুজনকে জড়িয়ে ধরে আমাকে বাহামাদের চাপড়ে ধরে বলছে বেড়া তুই তো ফাড়াই দিছিস। স্যার তো একটু আঞ্চলিক ভাবে এইভাবে কথা বলতো। তো স্যার আসলে আমাকে একদম বুকে জড়িয়ে ধরেছিল, এবং স্যার যে এইভাবে জড়িয়ে ধরেছে ক্যাপ্টেন শামসুলদের অনেকেই হা করে তাকিয়ে আছে যে স্যার সিইসি কে আসলে এখনো খুব খুব কন্টেইন করে মনের মধ্যে আসলে, ঠিক আছে। তো আসলে এটাই স্যারের যে স্বর্ণালী যে অধ্যায়, গোল্ডেন যে টাইম গুলো, সেগুলো তো স্যার আসলে সিসিসিতেই কাটিয়েছেন, ঠিক আছে না। আর আরো আরো স্মৃতি তো আসলে অনেক ক্লাসের মধ্যে স্যারের কিছু কমন কিছু ট্রান্সলেশন ছিল, এগুলো তো আমাদের মাথায় এখনো এ, মানে কি বলবো এখনো আছে। স্যার ওই বলতো যে দেখি ট্রান্সলেট করো, 10 জন লোক দৌড়িয়েছিল, 10 men ran, ঠিক আছে, একদম নেচে নেচে সুন্দর ভাবে বলতো 10 men ran। এবং স্যার আমার খেয়াল আছে আমার যে ইংলিশ গ্রামারের স্যার ফিউচার টেন্স পড়াতো, শ্যাল উইল এর ব্যবহার, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ কিভাবে ব্যবহার করতে হবে, স্যারের কাছ থেকে কিন্তু একদম প্রিলিমিনারি যে দীক্ষাটা এটা কিন্তু স্যারের কাছ থেকে নিয়েছিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু এখনো কাজ দিচ্ছে, এখনো এগুলো মাথার মধ্যে আছে, ঠিক আছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ক্যাটস এন্ড ডগস এর সেই ট্রান্সলেশন গুলো, ঠিক আছে। তারপর শামসুদ্দিনের বেড়ার ঘরে নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং। এই যে মানে স্যার খুব মজা করে পড়াতো, স্যার যে পড়াতো মানে এই বিষয়গুলো আসলে এখনো মাথার মধ্যে গেঁথে আছে। কেন স্যার ওই যে কি বিভিন্ন উপমা দিয়ে পড়াতো, বিভিন্ন বিভিন্ন রূপক অর্থে পড়াতো, এই কারণে দেখা গেল যে এগুলো মাথার মধ্যে এখনো সেভাবে একদম মানে ইয়ে করে আছে। স্যার আসলে একজন বিদগ্ধ মানুষ, একজন প্রজ্ঞাবান মানুষ। স্যার শুধু ছাত্রদেরকে পড়ায়নি, স্যার শিক্ষক গড়ারও কারিগর ছিলেন। আমাদের নুরুল আলম স্যার, বিমল স্যার, তারাও কিন্তু স্যারের আহ ছাত্র ছিলেন। এবং আমি আলম স্যার, বিমল স্যারকে আমি কখনো স্যারকে সবসময় এভরিটাইম স্যারকে আমি দেখেছি স্যার বলে সম্বোধন করতে। যখনই হরবিলাস স্যারের সাথে সামনে গিয়েছেন তখনই বলতে স্যার, স্যার ছাড়া আমি কখনো ওনাকে এই স্যারদেরকে কখনো সম্বোধন করতে আমি দেখিনি, ঠিক আছে। তো স্যারের শুধু ছাত্র, আমার নিজের ছোট মামা, উনি একসময় কুমিরা হাই স্কুলের টিচার ছিলেন, তিনিও স্যারের ছাত্র। এবং সীতাকুণ্ডে অনেক স্যারের সুদীজন, স্যারের ছাত্র অনেক প্রচুর। তা একজন আসলে মানুষ গড়ার কারিগর, জীবনটা তো সার্থক, তাই না। একজন মানুষ এতগুলো মানুষকে মানে টিচিং দিয়েছেন, মেন্টরিং করেছেন। তো আসলে জীবনটা সার্থকতার আসলে মানে ইয়েটা কি, সংজ্ঞাটা কি? হ্যাঁ, মানুষ যখন মারা যায়, এই যে আমরা এখানে বসেছি লাইভে এতগুলো মানুষ কথা বলছি, স্যারের জীবন নিয়ে কথা বলছি, আলোচনা হচ্ছে, স্যারের বিভিন্ন ইতিবাচক, স্যারের কি করেছেন আমাদের জন্য, এই যে আমরা ওগুলো স্মৃতিচারণ করছি, এটাই তো আসলে মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া। স্যারকে আমরা খুব আহ, এখনো আমার আমার এখনো খেয়াল আছে, এই স্যার ইয়াতে মেডিকেলে একবার সম্ভবত নবিতা মাসি আমাদের ক্লাস 10-এ থাকা অবস্থায় একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, 4টা টিম, আমরা স্কুলে 4টা টিম বিল্ড আপ করেছিল আকাশ স্যারের নেতৃত্বে। তো স্যার, আমরা ফাইনালে আমার যে টিমটা ছিল এটা আমরা 2-0 আমরা জিতেছিলাম, এবং আমি 2টা গোলে কিন্তু আমি দিয়েছিলাম। তো যখন এর পরের দিন সম্ভবত নবিতা মাসি একটু অসুস্থ হয়ে গেছিল, আমার বাবার সাথে আমি বাজারে সকালে একটু বাজারে গিয়েছিলাম আব্বার সাথে। আব্বা শোনাচ্ছে যে নবিতা মাসি অসুস্থ, তো আমি আব্বার সাথে সাথে পিছনে মানে আব্বার সাথে সাথে হসপিটালে গিয়েছিলাম। তো ওই যে 2টা গোল দিয়েছিলাম, স্যারকে নবিতা মাসি মনে হয় বলছিল, তো স্যার করছে আমার পিছন থেকে বাংলা চাপাতি বেটা তুই তো ফাটাই দিছিস, ওই যে স্যারের ডায়লগ, গুড, ভেরি গুড। স্যারের মানে এই যে বিষয়গুলো ইন্সপায়ার করা, আর স্যার সবসময় আসলে আমাকে খুব স্নেহ করতেন। একবার ক্লাস 8-এ থাকা অবস্থায় ম্যাথমেটিক্স এর ক্লাস, স্যার তো আসলে ম্যাথমেটিক্স এর অরিজিনাল টিচার ছিল না, তবে স্যার আসলে সব সাবজেক্টে খুব পণ্ডিত ছিলেন। হ্যাঁ, একদম মানে 360 ডিগ্রি অলরাউন্ডার অ্যাঙ্গেলের, যে কোনো অলরাউন্ডার ছিলেন সাবজেক্টে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে ক্লাসে টিচার নেই,
ম্যাথের টিচার নেই, কিন্তু স্যার কিন্তু এসে ক্লাস নিচ্ছেন। তো যাক, স্যার ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে আসলে তখন তো ম্যাথ পড়াচ্ছেন। তো ম্যাথ পড়ানোর সময় একটা ইংলিশ টার্ম জিজ্ঞাসা করলেন, জ্যামিতি ছিল। তো জ্যামিতির সময় সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ইংরেজি কি? সম্ভবত স্যার যদি ইংরেজির একজন পণ্ডিত এবং বাংলারও একজন পণ্ডিত, তো স্যার ওখানে একটা ইংরেজি রেশ কিন্তু টেনে এনেছেন। তো ওখানে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থ কি? আমার ক্লাসে ফার্স্ট বই ছিলাম, তো স্যার আমাকে বলছে তুই বল। তা আমি তো পারিনি। তা এখন আমি যে পারিনি, স্যার বলছে তুই যদি না পারস তাহলে বাকিগুলো কি করবে? এই যে কলমের খোঁচার ইয়েটা, স্যারের কলমের সে আশীর্বাদটা পেয়ে গেলাম আর কি। তো যাক, বাসার মধ্যে যাওয়ার পর আম্মা যখন কলমের দাগ কয়েকটা দেখছে, বলছে এই কলমের দাগগুলো কে দিছে? তো আমি বললাম যে ভালো, আম্মা বলছে ভালো হয়েছে, কিছু দাগ খাইছে, স্যারের কিছু আশীর্বাদ নিছো। তো যাক, এটাই আসলে যে স্যারদের স্মৃতি, স্যারদের প্রত্যেকটা বিষয় আসলে শিক্ষণীয়। একটা প্রজন্ম আরেকটা প্রজন্মকে দিয়ে যায়। স্যারদের যে পাওয়া, এই পাওয়াগুলো আজীবনের জন্য সম্পদ, আজীবনের জন্য এগুলো অনেক বড় পাওয়া। স্যাররা যা দিয়ে গেছেন, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে এই বিষয়গুলো দিতে পারি, তাদেরকে মিনিমাম একটা জায়গায় যদি আমরা মানে স্যারদের এই বিষয়গুলো যদি একটু দিতে পারি, আমার মনে হয় এটা আসলে অনেক বড় একটা পাওয়া হবে। কারণ প্রজন্ম তো দিয়ে যায়, ঠিক আছে না? একটা প্রজন্ম আরেকটা প্রজন্মকে দিয়ে যাবে, সে আরেকটা প্রজন্মকে দিয়ে যাবে, এবার ট্রান্সফার হয়, ঠিক আছে? তো স্যারদের যে শিক্ষা, স্যারদের জীবনের যে আহ, যে ইয়েগুলো, শিক্ষাগুলো, এগুলো আসলে অনেক দিন, মানে এগুলো আমাদেরও কাজে লাগবে। পরবর্তী প্রজন্ম যারা এখানে শিখেছেন, তারাও যদি তাদের পরবর্তী প্রজন্মকে দেয়, সেগুলোও কাজে লাগবে। তো স্যারের আসলে স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আসলে স্যারের সাথে আমার আসলে আরো অনেক স্মৃতি আছে, আমি এখন কথা বলতে টাইম অনেক চলে যাবে, কারণ এখানে তো আরো অনেকেই আছে। আর ওকে, আরেকটা আমি স্মৃতি এখনো, যে আচ্ছা, আমি আর কথা আসলে না বাড়াই, যে আমি এখানে তোমাকে পড়ে একটু যে, হোল্ড করি, একটা স্টপ করি। আমি মনিল ভাইয়ের কাছে একটা আছে, কারণ মনিল ভাই অনেকক্ষণ যাবত লাইনে, তো অনেক সময় নষ্ট হচ্ছে। মনিল ভাই সংক্ষেপে জি যদি জি শেষ সময় যদি আমাদের কাছে কিছু বলতেন আর কি। মনিল ভাইকে অনেকক্ষণ আমরা দূরে রেখেছি। আসলে আমি সরি যে আমি একটু মানে আসলে স্যারের কথা বলতে বলতে একটু আবেগপ্রবণ হয়ে গেছি, এটাই স্বাভাবিক ছিল আমার জন্য। জি 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 জি, অবশ্যই। আজকে সারা দিনের আমার যে অভিব্যক্তিটা হয়তো বা এতে করে আমার একটু নিজেকে হালকা মনে হচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো যে আসলে স্যারের জন্য তো আমরা কিছু করতে পারিনি ওইভাবে, তো অনেক কিছুই করার ছিল, পারি না, এটা আমাদের ব্যর্থতা হিসাবে আমি নিয়ে নিচ্ছি। আর স্যারের পরিবারের জন্য আমি একটা কথাই বলবো, যে আমরা হয়তো অনেকেই জানি আজকে বাবা দিবস ছিল, আমার বাবা নাই, এরকম অনেকেরই বাবা নাই। আমি এখানে জানি যে মাওলা স্যার আমার খুব প্রিয় স্যার ছিলেন, যদিও তুমি সনি হয়তো বলতে ওইভাবে দেখো নাই, তোমাকে আমি অনেক ছোট দেখছি। জুয়েল আমার ক্লাসমেট ছিল। হম। তাই মাওলা স্যার নাই, এরকম অনেকেরই বাবা নাই। যাদের বাবা আছে তারা তো অবশ্যই ভাগ্যবান। আর আজকে এই সুজন আমাদের দলে চলে আসছে, যে আজকে থেকে সেও আমাদের মতো একজন যার বাবা নাই। এই বাবা, সেটা যে অবস্থাতেই থাকুক, একজন বাবা যে একটা সন্তানের মাথার উপর কত বড় ছায়া, এটা যার বাবা নাই সেই কেবলমাত্র অনুভব করবে। সেটা বৃদ্ধ হোক, অসুস্থ হোক, যেভাবেই হোক, বাবা আছে, এক পলক তাকে দেখতে পারতেছি, একটু কথা বলতে পারতেছি, এটা যে তৃপ্তিটা, আজ থেকে সুজন সেই জায়গাটা হারালো। এই ওর কষ্টটা আসলে কি আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। বাবা দিবসে আজকে শুধু মানে স্যারের জন্য না, সব বাবাদের জন্যই আমি বলবো যে বাবারা যারা উপরে আছে, আপনারা ভালো থাকবেন, আল্লাহ পাক যাতে প্রত্যেকটা বাবাকে ভালো রাখে, আমি শুধু এটাই বলবো। আর পরিশেষে আমার 92 ব্যাচের পক্ষ থেকে আমি স্যারের প্রতি কৃতজ্ঞ, মানে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, স্যারের জন্য দোয়া করছি। স্যারের পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি, যে কোনো কারণে যদি আমাদের কারণে স্যার মনে কষ্ট পেয়ে থাকেন, কখনো আপনারা জানেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন আপনারা। ধন্যবাদ সবাইকে যারা এই লাইভে আছে এবং যারা এই লাইভ দেখছো। ধন্যবাদ জনি, তোমাকেও। মনিল ভাই অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনার সাথে আবার সামনে অন্য সময় অন্য জনি ভাই, কথা বলবো। ধন্যবাদ। জনি ভাই একটু প্লিজ, জনি ভাই একটু, হ্যাঁ হ্যাঁ, প্লিজ জানি। আচ্ছা জনি ভাই, আমি আমি গতকাল স্যারের ব্যাপারে আসলে এই মনি ভাইয়ের সাথে একটু কথা বলেছিলাম, আমি অফিস আচ্ছা, থেকে ফিরে হোয়াটএভার, স্যারের সাথে, আমি জি তোমার সাথে কথা বলবো, মানে তোমার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা। মনিল ভাই, তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আবার সংযুক্ত হবো অন্য কোনো ঠিক সময়। আছে জনি, সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ। একটু বের হবো আর কি। ওকে ওকে, জি। আসসালামু আলাইকুম ভাই। শিবলু ভাইয়ের সাথে একটা কথা বলছিলাম। শিবলু ভাই, আপনি সরি, আপনাকে অনেকক্ষণ লাইনে রেখেছি, No, ভুল করে দিচ্ছি। it's okay. It's okay.
মানে স্যারের বিষয়টা আসলে এত বেশি গভীর সবার সঙ্গে মানে কেউ হয়তো বলে শেষ করতে পারবে না। রিয়েলি মানে অল্প কথায় শেষ করাটা খুবই কষ্টদায়ক হবে, সম্ভবই না আসলে। মানে আমার জন্য যেটা হচ্ছে, আমি ক্লাস 8 পর্যন্ত ছিলাম, 9-এ ওঠা পর্যন্ত আমার তো আসলে চলে যেতে হলো। বাট ক্লাস 8 পর্যন্ত থাকার পরেও স্যারের সঙ্গে স্মৃতি অনেকগুলো। আমার যেহেতু ক্লাস 4 থেকে আমাদের শুরু, ক্লাস 4-এ তো হয় স্যার ক্লাস নিত না, ক্লাস নিত হচ্ছে আপনার ক্লাস 6 থেকে। ক্লাস 6 থেকে স্যারের ক্লাসগুলো শুরু হয়। 6, 7, 8 3 বছরে অনেক 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 কিছু, অনেক স্মৃতি বলে শেষ করা যাবে না। রাজন লাইভে আছে কিনা আমি জানি না। রাজন যদি থেকে থাকে তাহলে হয়তো বলতে পারবে। স্যারের অনেক কিছু জিনিসপত্র ছিল ইংলিশে। আমরা ক্যাডেটে পরীক্ষা দিয়েছিলাম, ক্যাডেটে ভর্তির জন্য। স্যার আমাদেরকে বিভিন্নভাবে ইংরেজিতে অনেক কিছু মানে শিখিয়েছেন। পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা আসলে অতটা ভালো ক্যালিবারে ছিলাম না, কিন্তু স্যারের ওই সময় যেভাবে গ্রামার শিখিয়েছে, মানে এখনো জিনিসপত্রগুলো কাজে লাগে। বিভিন্নভাবে আপনার স্পেলিং এর বিষয়গুলো, তারপর গ্রামারের টেন্স কিভাবে ইউজ হবে, ভাওয়েলগুলো কোথায় কিভাবে ইউজ হবে, এই জিনিসগুলো আসলে বিশাল। এই জিনিসগুলো আসলে বলে শেষ করা যাবে না। আসলে বেশি বলতে গেলে দেখা যাবে যে ইমোশনাল হয়ে যাব, সবাই আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে। সো দেখা যাবে যে আমিও হয়তো ইমোশনাল হয়ে যাব। সো ইমোশনাল ডিফিকাল্ট বলা খুবই ডিফিকাল্ট। স্যার আমাদের শুধু বলি, এটা হচ্ছে 95 ব্যাচের থেকে স্যারের পরিবারের জন্য সমবেদনা, স্যারের আত্মার শান্তি কামনা করি। এই বিষয়ে আমি আসলে খুব বেশি বলতে পারবো না। আমি আসলে অনেক আশা নিয়ে বসছিলাম, হয়তো অনেক কিছু বলবো, কিন্তু আসলে বলতে পারবো না। সরি জনি, সরি, খারাপ লাগছে, পাচ্ছি না আসলে, ভেতর থেকে আসছে না। একটু সময় নেন, ঠিক আছে, একটু সময় নেন। আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আর কি। আপনি একটু সময় নেন, ইজি হন। আমি এই পার্কে একটু সোহেল ভাইয়ের কাছে যাই। সোহেল ভাই, বুঝতে পারছেন? যে সোহেল ভাই, আপনার কাছ থেকে একটু আমরা কিছু জি, ব্যাপারে শুনি। হ্যাঁ, তাই। জি সোহেল ভাই, বলেন প্লিজ। জনি, আসলে আমিও একই অবস্থা শিবলুর মতো। সবাই আসলে স্যারের ব্যাপারটা এত আবেগপ্রবণ যে স্যারের ব্যাপারে আসলে কথা বলতে গেলে এটা আসলে মানে স্ক্রিনে বলাটা আসলে খুব টাফ। যে কিভাবে কথা বলবো, যেমন শিবলু ভাইও অনেক আবেগপ্রবণ হয়ে গেছে এদিক দিয়ে। সানি একই অবস্থা। তো খুবই খারাপ লাগে আসলে। আমি আরেকটা বলি, যেটা হলো আমাদের 97 ব্যাচের পক্ষ থেকে স্যারের এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি, এবং বিশেষ করে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে স্যারের ফ্যামিলির জন্য দোয়া করে, যাতে সবাই ভালো থাকে। কারণ এত একটা টাফ টাইম দিয়ে তারা যাচ্ছে যে এটা আসলে আমি কিছুটা দেখার সুযোগ হয়েছে, যার কারণে আমি বুঝতেছি যে আসলে একটা ফ্যামিলিতে কিভাবে ধ্বংস হয়, বা ধ্বংস বলতে মানে কি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারা, এটা আসলে না দেখলে বোঝা যাবে না যে এত একটা টাফ টাইম তার যাচ্ছে। তো আসলে এখন কিন্তু স্যার তো মারাই গেল রাত 10টা 40 মিনিটে গতকাল। তো আমি স্যার আসলে একটু স্মৃতি বলবো কি, সবাই তো স্যারের স্কুলের অনেক কথাই বলে, তো আমার কথাগুলো একই রকম। তো আমি একটু বাইরে থেকে যেটা বলবো যে স্যার মাঝে মাঝে ঢাকা আগেও আসতো, যেহেতু সুজন আমার ক্লাস ফ্রেন্ড আর আমরা সবসময় একটা একটা বিকেল বেলা আড্ডার মধ্যে থাকতাম। তো একটা দিন আমরা শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলাম, হয়তো প্রায় বেশ কয়েক বছর আগে। তো ওই দিন সুজন কি করছে, তার বাবাকে নিয়ে স্যারকে নিয়ে আসছিল শহীদ মিনারে আর কি। তো আমরা আমাদের বেসে সবাই গেলাম, স্যারের সাথে কথা বললাম, স্যারের পায়ে ধরে সালাম টালাম করলাম শহীদ মিনারে। তো স্যারে আমাদেরকে বললো যে কিরে তোরা কি এই জায়গায় আড্ডা দেস? আমরা কই স্যার আমরা তো স্যার এই জায়গায় সুজন সহ সবসময় আসি, আমরা স্যার বিকেল বেলা শুক্রবার হলে স্যার এই জায়গাটা একটু সময় টময় দিই। না না, ভালো ভালো, ঠিক আছে, তোদের ভালো। তো স্যাররে আমরা বললাম যে স্যার, সালাম টালাম করার পর স্যারকে বলছি যে স্যার আমাদের কথা কি আপনার মনে আছে কিনা স্যার, যে আমরা তো অনেক ছোট দেখছেন আমাদেরকে স্যার। তো কি বলস, তোরা সুজনের ফ্রেন্ড, তোরা আমার স্কুলের ছাত্র, তোরা সবাই আমার ছেলের মতো, এখানে কি আমার কেউ কি আছে নাকি, কিন্তু সবাই তোরাই আমার ছেলে, এই যে আজকে আসলাম তোদের সাথে দেখা হলো। তো এই ব্যাপারগুলো আসলে খুবই আবেগপ্রবণ যে এই বয়সে স্যারে আইসে আমাদের সাথে দেখা করছে আরো বেশ কয়েক বছর আগে। তো আমরা দেখা করছি, তো আমাদের বেসের আজকে আসলে অনেকেরই আমি বলছি আসার জন্য, তারাও আসলে আসতে চাচ্ছিল, কিন্তু আজকে যে পরিস্থিতি হয়েছে, শিবলু ভাই যেটা বললো যে স্ক্রিনে আসলে আজকে কথা বলাটা খুব টাফ। তো
তো ওরাও কিন্তু স্যারকে অনেক মিস করতেছে, আমারও বলছে যে আমাদের দেশের সবার পক্ষ থেকে যাতে স্যার ফ্যামিলির জন্য আমরা শোক, স্যারের আত্মার শান্তি কামনা করছি যে স্যার যাতে ভালো থাকে। এবং স্কুলের যারা আছে, স্কুলের বাইরে যারা আছে, ওই মুন্না ভাই একটা কথা বলে গেছিল যে স্যারের কিন্তু আসলে স্টুডেন্ট শুধু আমরা সিসি স্কুলের না, টোটাল সীতাকুণ্ড থানা থেকে শুরু করে আজকে স্যারের যে একটা ব্যাপ্তি, সব জায়গায় কিন্তু স্যারের মানে এত স্টুডেন্ট এত কিছু, যে এটা আসলে ওই মুন্না ভাই বলছে। তো আমরা সবার পক্ষ থেকে চাচ্ছি যে স্যারের ফ্যামিলিতে এখন যারা আছে সবার জন্য যাতে সবাই দোয়া করে। এবং আমি যেটা বলবো যে হয়তো অনেকে জানে কিনা আমি জানি না, যে নমিতা মাসি কিন্তু 18 তারিখে সন্ধ্যা 7:30টায় কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়। তো উনিও কিন্তু করোনা পজিটিভ। এবং স্যারের যে বড় ছেলে আছে ওনারও কিন্তু করোনার লক্ষণ আছে, হয়তো পজিটিভ আসে নাই। আমি আগেও বলছি যে সুজনেরও কিন্তু জ্বর ছিল, তারও শরীর প্রচন্ড খারাপ, আহ, তার করোনা পজিটিভ আসে নাই, বাট তার শরীর কিন্তু ভালো না। তো অনেকে হয়তো ব্যক্তিগতভাবে সুজনকে অনেকে অনেকভাবে ফোন দিচ্ছে, মেসেঞ্জারে নক করতেছে, সে হয়তো পারতেছে না রেসপন্স করতে। তো আমি আমার সাথে মাঝে মাঝে যেহেতু কথা হয়, আমি বলি যে আসলে ওর নট অনলি সিসিসি, মানে সব জায়গা থেকে এত ফোন আসতেছে, এত মেসেঞ্জারে মেসেজ আসতেছে, সে কিন্তু রেসপন্স করতে পারতেছে না। তো ওটাও একটু সবাই বুঝতে হবে যে তার সিচুয়েশনটা কিরকম যাচ্ছে। আর আরেকটা বলবো যে আসলে একটু বলি, যেহেতু অনেকেই জানে না যে স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে। তো স্যার আমি এর আগেও বলছি যে স্যার কিন্তু, হ্যাঁ আমি একটু বলি যে সেটা হলো স্যার কিন্তু প্রথম থেকেই কিন্তু 13 তারিখ থেকেই 14 তারিখ রাত থেকে কিন্তু স্যার ভেন্টিলেশনে ছিল। এবং আমরা কিন্তু এখানে কিন্তু সবাই জানি যে একটা আইসিইউর ভেন্টিলেশনে থাকা অবস্থায় যে তাদের পরিমাণ এখানে খরচ প্লাস কি পরিমাণ ইয়ে হয় এটা আমরা সবাই জানি। এখানে কিন্তু টোটালটা কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু কোনোভাবেই কিন্তু তারা কিন্তু উক্ত টোটালটাই তারা বিয়ার করেছেন। এবং স্যার শেষ পর্যন্ত কিন্তু এই তোমার আইসিইউতে ভেন্টিলেশনে কিন্তু ছিল। তো আমি সুজনের সাথে আমারও কথা হয়েছে যে সে কিন্তু সর্বোচ্চটা দিয়ে, তাদের ফ্যামিলির সর্বোচ্চটা দিয়ে কিন্তু স্যারকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা করছে। হয়তো আহ আল্লাহ তাআলা হয়তো ওটা করে নাই। যে আমিও মানে কি বলবো আসলে, যেদিন খুব খারাপ অবস্থা, যে আমি সুজন আমাকে যেদিন ইয়ে হয়েছে সেদিন রাত্রে আমাকে ফোন দিছে, দোস্ত গতকাল রাতে সে আমার 10টা 40 বা 10:30টার দিকে ফোন দিছে, বললো যে আব্বার তো মনে হয় অবস্থা ভালো না, মেবি ক্লিনিক্যালি ডেড। এখন তো আমি তো আমার তো যাওয়া লাগছে। আমি বললাম ঠিক আছে তুই যা, যা যদি কি হয় আমাকে জানাইস যে কি অবস্থা বা। তো আসলে এরপর থেকে তার সাথে আর কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার ফোনে পাইনি। তো এই অবস্থা আর কি। আসলে এটা মানে কি বলবো যে স্যারের ব্যাপারটা। সোহেল ভাই, আপনি একটু করেন। আমার মনে হচ্ছে আমরা আসলে এটা স্বাভাবিক, আবেগী হয়ে যাওয়া, ইমোশনাল হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। তো সানি, তোমার কাছে একটু আসি। আহ, তোমার কাছে আর কিছু যদি স্যারের ইস্যুতে বলা থাকে তুমি একটু আমাদের সাথে একটু শেয়ার করো। জনি ভাই আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার তোমারই বলছি ভাইয়া। আচ্ছা, আসলে স্যারের স্মৃতিচারণা বলতে স্যার আসলে স্যারের কথাবার্তা খুব প্রাঞ্জল ছিল। এবং স্যার আসলে সময় উত্তীর্ণ একজন শিক্ষক। এই কারণে বললাম সময় উত্তীর্ণ শিক্ষক। স্যার সব সময়ের জন্য স্যারের অ্যাপ্রোচ, স্যারের কথাবার্তা, স্যার যখন ইংরেজিতে কথা বলতেন, ইংরেজির যে টকিং কনভারসেশন স্যার যখন করতেন, একদম মানে পিওর অ্যাকসেন্টে, ঠিক আছে। স্যার যখন মানে স্যারের যে ইংলিশ গুলো ছিল, মাঝে মাঝে মানে আমরা যে শুনে মনে হচ্ছে যেন একটা ব্রিটিশ অ্যাকসেন্টে কথাগুলো আসতেছে, ঠিক আছে। স্যারের হয়তো বয়স হয়েছিল, হয়তো স্যার অনেক আগের একটা প্রজন্ম, কিন্তু স্যারের ভিতরে এই বিষয়টা ছিল না। স্যার যে পড়াতো একদম সময় উত্তীর্ণ ভাবে, 80-এর দশকের স্টুডেন্টদেরকে যেভাবে পড়িয়েছে, 90-এর দশকের স্টুডেন্টদের সেই সেম, ঠিক আছে। এবং তাদের সময়ের চাহিদা অনুযায়ী, তাদের সময় উপযোগী হয়েই কিন্তু স্যার কিন্তু পড়িয়েছে। তো এই যে একজন শিক্ষক সময়ের সাথে তার নিজেকে আপগ্রেড করা, সময়ের সাথে তার নিজেকে ওই জায়গায় সেট করা, এই জিনিসটা কিন্তু স্যারের ভিতরে সবসময় ছিল। আরেকটা কথা বলি, স্যার কিন্তু খুব ভালো একজন কবি। আমরা তো দেখেছি স্যারের প্রিয় কবিকে। একবার আমরা ক্লাস 7-এ থাকা অবস্থায় স্যারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার আপনার প্রিয় কবিকে? স্যার বলছে সুকান্ত ভট্টাচার্য। স্যারের বড় ছিলাম না মিত্র সুকান্ত, এটা আমি জানতাম না। কিছুদিন জানলাম আর কি, কিছুদিন আগে। আমি জানি না মনে হয় কি সুকান্ত ভট্টাচার্যের নামে কি স্যারের ওই নামটা হয়েছে কিনা, কিন্তু স্যার সুকান্তকে খুব বেশি ভালোবাসতেন। এবং সুকান্ত ভট্টাচার্যের অনেকগুলো কবিতা স্যারের একদম মুখোমুখি ছিল। মাঝে মাঝে আমাদেরকে সুকান্ত ভট্টাচার্যের সেই মানে কবিতাগুলো স্যার শোনাতো। এবং সুকান্ত ভট্টাচার্যের জীবনী আমার জীবনের প্রথম আমি শুনছি স্যারের কাছ থেকে। একজন তরুণ কবি, 21 বছর পর্যন্ত বেঁচে ছিলেন,
তো স্যারের মুখ থেকেই সর্বপ্রথম আমার জীবনে সুকান্তর ব্যাপারে মানে সুকান্তের যে বায়োগ্রাফি এই পুরোটাই আমি শুনেছি স্যারের মুখ থেকে। আহ বলা যায় স্যারের যে মানে কবিতা, কবি, এই বিষয়গুলো যদি আমি যদি বলি, আমি জানি না হয়তো স্যারের সাথে তো মানে সবসময় রেগুলার যোগাযোগ ছিল না। আর আমার কেন যেন মনে হয় সুকান্তের একটা বিষয় মনে ছিল আর কি, স্যার ইন্সপায়ার হয়েছিল মনে হয়। আর স্যার আসলে স্যারের ব্যাপারে একটু ইমোশন কাজ করছে এই কারণে, আমার আব্বারও আসলে অনেকদিন কলেজ ছিলেন। আব্বার সাথে স্যারকে আমি অনেক দেখেছি। স্যার একটু তাড়াতাড়ি হাঁটতেন যখন তখন একটু তাড়াতাড়ি হাঁটতেন। তো একবার আমার খেয়াল আছে, কেমিক্যাল থেকে আব্বা, হরবিলাস স্যার, বিমল স্যার একটা কাজে একটু অফিসে যাচ্ছিলেন আর কি। স্যার একটু তাড়াতাড়ি হাঁটছিলেন। তো আব্বা বলছিলেন যে একটু আপনি আমাদের সাথে একটু তাল মিলে হাঁটেন, আমাদের সাথে তাল মিলে হাঁটলে আমরা আপনার সাথে পাল্লা দিতে পারবো, আপনি তো সমস্যা নাই, একটু এক ধাপ এগিয়ে আছেন। তো যাক, সমস্যা নাই স্যার, আমরা আপনার সাথে একটু তাল মিলাতে চাই। এখন যাক, এই কথাটা আমার এখনো খেয়াল আছে, যখন ওই বের হয়েছিল স্কুলের সামনে যে 3 রাস্তার যে মাথা মানে এমডি বাংলোর যে মোড়টা, ওই মোড় পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আর কি। তো স্যাররা যখন হেঁটে হেঁটে আসতেছে, তখন আব্বা এক সময় মানে আমাকে একটু ডেকেছিল, কিন্তু আমি আব্বার সামনে গেছিলাম। তো এক পর্যায়ে যখন হরিবর রাস্তায় হাঁটতেছিলাম, আব্বু বলছে, স্যার আপনি একটু মানে মানে আমাদের সাথে একটু মানে কি আমরা আপনার সাথে তাল মিলাতে তো পারবো না, একটু আমাদের দিকে তাকাই হলো একটু প্লিজ আপনি এ, আমাদের মোশনে হাঁটেন। তো এইরকম আর কি স্যার একটু ইয়েতে আরেকটা ব্যাপার ছিল কি, স্যারের ক্লাসের মধ্যে স্যার সবসময় কি প্রাণ চঞ্চল ছিল, সবসময় প্রাণ চঞ্চল। এবার হয়তো ক্লাসে আসছে, একঘেয়েমি মনোটোনাস ভাব এগুলো আসলে ছিল না। স্যার মানে সবসময় মানে হয়তো আমরা বিশাল একটা ক্লাস করে 2-3টা ক্লাস করে একটু আমাদের ভিতরে ইনার্শিয়া চলে আসছে, আমাদের ভিতরে একটু হয়তো নিষ্ক্রিয়তা কাজ করছে। স্যার ঢুকছে ক্লাসের মধ্যে, হয়েছে স্যার ওই একদম যতগুলো ঘুমায় আছে ক্লাসের পিছনের বেঞ্চে, মিড বেঞ্চে, হয়তো আমরাও একটু আমাদের ভিতরে জড়তা কাজ করছে। স্যার কিন্তু স্যারের মানে লেকচার দিয়ে, স্যারের বাচন ভঙ্গি দিয়ে, স্যারের ব্রাইটনেস দিয়ে স্যার কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু কাটিয়ে দিত। বিশাল একটা যোগ্যতা একজন স্যারের, যেহেতু থিওরিটিক্যাল, যেহেতু বিজ্ঞান আর ম্যাথমেটিক্স এগুলো তো আসলে ইয়ে আসে না, একটু সহজে ইনার্শিয়া জড়তা গুলো আসে না, কিন্তু আপনি যখন কনসেপ্ট থিওরিটিক্যাল সাবজেক্ট সমাজ বিজ্ঞান পড়াবেন বা আপনি যখন ভূগোল এগুলো পড়াতে যাবেন, একটু স্বাভাবিকভাবে ইনার্শিয়া চলে আসে। তো স্যারের ক্লাসে কখনোই এই জড়তাটা কখনোই আসতো না, কারণ স্যার এত মানে লাইভ পড়াতেন, এত মানে রূপক অর্থে পড়াতেন, এত প্রতীকী গুলো ব্যবহার করতেন, আসলে আমরা স্যারের ক্লাসের সাথে মিশে যেতাম। ঠিক আছে, খুব ভালো লাগতো স্যারের ক্লাস, আসলে খুবই ভালো লাগতো, এটা আসলে বলার মতো না। আর স্যারের স্যার যখন চলে গিয়েছিলেন ক্লাস 8-এ থাকা অবস্থায়, আমরা তখন ক্লাস 8-এ ছিলাম, আব্বা রাতের বেলায় এসে একটু হতাশ হয়েছিল। আব্বা বলছিল যে আসলে চলে যাচ্ছে, মানে খুব ব্রাইট মানুষগুলো চলে যাচ্ছে স্কুল থেকে, এই ক্ষতিপূরণ গুলো আসলে ভবিষ্যতে হবে কিনা জানেন না। তো আব্বাকে আমি একটু হতাশ দেখেছিলাম, এবং রাতের বেলা আমার সাথে না, আমি এবং আমার বড় ভাই ছিলাম, আমার সাথে শেয়ার করছিল যে হরিবিলাস স্যার চলে গেল, নিজে আমি স্যার তো তার আগের বছর আমরা যখন ক্লাস 6-7-এ ছিলাম, তার 1-2 বছর আগে চলে গিয়েছে। তো এটা স্মৃতিচারণ করতে গিয়ে আব্বা একটু বলছিল যে নিজে মিশায়, তারপরে দিকে হরবিলাস স্যার তারা চলে যাচ্ছেন, আসলে স্কুলটা এখন খালি হয়ে যাচ্ছে, স্কুলটা কেমন যেন একটু খালি গায়ে লাগে, হ্যাঁ, একটু মানে আগের মতো জোশটা আসলে পাচ্ছি না। আর আমার এখনো একটা স্মৃতি খেয়াল আছে, আহ, নিজামী স্যারের বিদায় অনুষ্ঠান, নিজামী স্যারের বিদায় অনুষ্ঠানটা খুব ভরপুর একটা বিদায় অনুষ্ঠান হয়েছিল। স্যারের বিদায় নিয়েছিল আমরা 67, আমি 97-এর দিকে স্যার বিদায় নিয়েছিল, আমরা তখন ক্লাস 7-এ ছিলাম। অনেকগুলো বেচ, এর আগে 93, 94, 95 বেচের অনেকেই আসছিল স্যারের বিদায় অনুষ্ঠানে, বক্তব্য দিয়েছিল। তো স্যারের যখন বিদায়ী অনুষ্ঠানে এক একজন বক্তব্য দিচ্ছে, স্যারের যখন টাইম এসেছে বক্তব্য দেওয়ার সময় নিজামী স্যারের, তখন আমি হরবিলাস স্যারের দিকে একটু তাকিয়েছিলাম, স্যারের পিছনের দিকে বসছিল, স্যারের চোখ দিয়ে গড় গড় করে শুধু পানি পড়ছে। আমার জীবনে মানে এই প্রথম একজন টিচারকে আমি দেখেছি গড় গড় করে শুধু মানে কান্নার পর কান্না, নিজামী স্যার কথা বলছে আর হরবিলাস স্যার কান্নাকাটি করছে, আর চোখ দিয়ে শুধু পানি পড়ছে। হ্যাঁ, মানে ইমোশনটা কি, শিক্ষকতার প্রতি কি প্যাশন, একজন কলিগের প্রতি কি মমত্ববোধ, স্কুলের প্রতি কি ভালোবাসা, এগুলো আসলে বলার মতো না। শিক্ষকতার যে স্পিরিট, একটা শিক্ষক মানে উনি আসলে শুধু শিক্ষক না, একটা প্রতিষ্ঠান বলা যায়। স্যার আসলে একটা প্রতিষ্ঠানে ছিলেন, স্যার যেখানে গিয়েছে একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে, স্যারকে কেন্দ্র করেই কিন্তু কি অনেকে দাঁড়িয়ে গেছে, অনেকে অনেক ভালো শিক্ষক আমরা পেয়েছি। আমি তো আগেই বলেছি স্যার একজন শিক্ষক গড়ার কারিগর,
ঠিক আছে, অনেক ভালো ভালো শিক্ষক, কিন্তু ইভেন ক্যাপ্টেন শামসুল আমি যতটুকু শুনেছি স্যারের অনেক ছাত্র আছে। সীতাকুণ্ড বয়েজও স্যারের অনেক ছাত্র, তারা শিক্ষক। ঠিক আছে, এই যে স্যার সাদেক মোস্তান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিল, ওখানেও কিন্তু স্যারের কি অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এবং ওখানে অনেক অসংখ্য টিচার ছাত্র যারা, হ্যাঁ আছে স্যারের। হ্যাঁ, সীতাকুণ্ড এবং এরিয়া জুড়ে। সীতাকুণ্ড বাজারে দিয়ে যখন আমরা যেতাম, হরিবিলাস স্যার শব্দটা বললেই দোকানে দোকানে চিন্তা যে ও আচ্ছা আমাদের হরিবিলাস স্যার। ও দেখেন ওখানেও স্যারের অনেক ছাত্র। ঠিক আছে, একটা সীতাকুণ্ড, একটা জনপদ, চিন্তা করার অবস্থা, নট অনলি সিইসি, পুরো একটা জনপদকে উনি কি মানে অনেক ছাত্রছাত্রী, অনেক গুণগ্রাহী, অনেক সুদীজন ওখানে স্যারের। তো আসলে এটাই কি, ওই যে নজরুলের একটা কথা, এমন জীবন করিবে গঠন, মানে মরিলে কাঁদিবে ভুবন। স্যার তো আসলে এরকম একটা জীবনী গঠন করেছেন। তো স্যারদের কাছ থেকে আসলে আমাদের অনেক শিক্ষণীয় আছে। স্যারের স্মৃতির প্রতি আমি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। স্যার পরপরে সুখে থাকুক। আর স্যারের যে এই যে লসটা, এটা যাতে ওনার পরিবার যাতে বিয়ার করতে পারে, টলারেট করতে পারে, সেই প্রার্থনা রইল। আসলে গত কয়েকদিন মনে হচ্ছে স্যারের পরিবার অনেক টার্বুলেন্সের মধ্যে দিয়ে গেছে। তো যাক, আমরা প্রার্থনা করছি স্যারের জন্য। স্যার যাতে স্যারের বিদেয়ী আত্মা শান্তি পাক, এটাই। ওকে সানির, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ অন্য কোনো সময় আবার আমরা সংযুক্ত হবো। আজকের মতো তাইলে বিদায় নিল ভাইয়া, ভালো থেকো। জি, ধন্যবাদ জনি ভাই, আপনাকে ধন্যবাদ সবাইকে। সোহেল ভাই এবং এখানে কাউসার ভাই আছে, দুজন ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার শিবলু ভাইয়ের কাছে একটু আসি। শিবলু ভাই, আপনার জি। কাছ থেকে আমরা আর কিছু একটা স্যারের ব্যাপারে যদি করি। আচ্ছা, আবেগের আচ্ছা, জায়গা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, সবার সর্বোচ্চ আবেগের জায়গা। জি, রাইট। বেসিক্যালি হচ্ছে কি, আমি আমার পার্সোনাল লাইফ থেকে যদি একটু বলি, আমার পার্সোনাল লাইফে, স্কুল লাইফে যতটুকু কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ ছিলাম, লাইক হচ্ছে কবিতা আবৃত্তি, বা হচ্ছে ডিবেট। মমতা স্যার আসার পরে হচ্ছে ইংলিশও ডিবেট ছিল, প্রথমে তো বাংলা ডিবেট ছিল, তারপর ইংরেজিতে ডিবেট শুরু হলো। এই দুটো ক্ষেত্রেই আমি যদি বলবো আমি যতটুকুই করেছি, পুরোটুকুই হচ্ছে কৃতিত্ব নিজামী স্যার এবং হরিবিলাস স্যার। দুজনেই যে পরিমাণ পেছন থেকে এফোর্ট দিয়েছেন, নিজামী স্যার এবং হরিবিলাস স্যার, আনফর্চুনেটলি দুজনের এখন একজনও বেঁচে নেই। দুজনেই প্রচুর পরিমাণে কালচারাল দিক থেকে স্ট্রং ছিল ওনারা নিজে, এবং ওনাদের ছাত্রদেরকে, মানে আমাদেরকেও ঠিক ততটাই আসে স্ট্রং করে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন। আমার মনে হয় এই দুজনের কারণে আমার যদি অনেক ক্ষেত্রে, আমি এখন আমার লাইফের অনেক ক্ষেত্রেই হচ্ছে যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, বিভিন্ন সময় আর্গুমেন্টে যাই। আমার কাছে মনে হয় এগুলো আসলে ওনাদের কাছ থেকেই পাওয়া, ওনাদের এই কৃতিত্ব, ওনারাই আসলে ভেতরে এই বীজটা বুনে দিয়েছে। এটা একটা বিষয়। 2 নম্বরে হচ্ছে হরবিলাস স্যারের কিছু কিছু ক্লাসগুলো হতো কি লাঞ্চের পরে হতো, আমি যদি ভুল না করে থাকি 6 পিরিয়ড অথবা 7 পিরিয়ড। 6 পিরিয়ড 7 পিরিয়ড ওই সময় দেখা যেত কি, মানে একে তো লাঞ্চের পরে, 2 নম্বর হচ্ছে একটু পরে হচ্ছে যে ক্লাস স্কুল ছুটি হয়ে যাবে, সো খেলতে যাব বা টায়ার্ডনেসের একটা ব্যাপার স্যাপার দুইটাই থেকে যায়। সো ওই সময় হরবিলাস স্যারের ক্লাসে আসা মাত্র ওই টায়ার্ডনেসের বিষয়টা কিন্তু আর কাজ করতো না, কারণ স্যার পুরো ক্লাস মুভ করতেন, এই পাশ থেকে মুভ করতেন, মাঝখান দিয়ে মুভ করতেন, আবার মেয়েদের ওই পাশে, ছেলের অবস্থা বারান্দার সাইডে, মেয়ের অবস্থা হচ্ছে ভেতরের সাইডে। সো স্যারের ওই পাশ তিনটা সাইড দিয়ে কন্টিনিউয়াসলি মুভ করতেন, সবাইকে ক্লাসের মধ্যে এত বেশি ইনভলভমেন্ট রাখাতেন যে আসলে অন্য মনস্ক হওয়ার সুযোগ ছিল না। স্যারের প্রতিটা জিনিসই, পড়াটা তো অনেক ডেফিনেটলি অনেক মানে ইন্টারেস্টিং ছিল, অনেক লাইভলি ছিল, হাস্যরসাত্মক দিয়ে ভরপুর ছিল। সো আসলে এই জিনিসপত্রগুলো কখনোই, আসলে ক্লাসগুলো ছিল খুবই লাইভলি। তারপর হচ্ছে স্যারের মেয়ে ছিল দীপিকা আসলে আমাদের সঙ্গে পড়তো। সোহেল বোধহয় দীপিকাকে আসলে চিনতে পারার কথা, ওই স্যারের মেয়ে। সো ও আমাদের সঙ্গে পড়তো। তো কিন্তু স্যারের ওই নিজের মেয়ে পড়ার কারণে কিন্তু ওর প্রতি আলাদা করে যে একটু পক্ষপাতিত্ব নিয়ে সবকিছু আসলে অ্যাক্টিভিটিস করা অনেক সময় হতে পারে, আমি জানি না, এটা হিউম্যান বিং যেহেতু আমরা, সো পক্ষপাতিত্বের একটা ব্যাপার স্যাপার থেকে যেত। স্যারের মধ্যে কখনোই এটা ছিল না, মানে কেউ যদি আমরা কোনো পড়া না পারি, এটার জন্য যে পরিমাণ পানিশমেন্ট আসলে আমি খেয়েছি, এটা আমার ধারণা দীপিকাও একই রকম খেয়েছে। সোহেল হয়তো বলতে হবে ওর
সুজন যে ছিল, সুজন মিত্র, ওরাও হয়তো সেই একই ধরনের ট্রিটমেন্টই পেয়েছে। তো স্যারের ক্ষেত্রে বলবো যে রাইট ভাই, রাইট। কখনোই আসলে ওই ধরনের মানসিকতা কি হচ্ছে, সবাই তার ছাত্র, সবাই তার সন্তান, সবাইকে উনি একই নজরেই দেখেছে। স্যারের এই আরেকটা বিষয় হচ্ছে যে বলতেছিল, সানি বলতেছিল যে স্যার হচ্ছে অলরাউন্ডার। এটা শুধু সানি না, আরো অনেকেই বলেছে। এক্স্যাক্টলি, স্যার এমন কোনো সাবজেক্ট ছিল না, আমি আসলে মনে করতেছিলাম স্যার আসলে স্পেসিফিকলি কোন ছাত্র এইটা সাবজেক্টটা পড়াইছে। আমার কাছে মনে হচ্ছে স্যার বাংলাও পড়াইছে, স্যার জিওগ্রাফিও পড়াইছে, স্যার তো অঙ্কও আসছে, ইংলিশ ক্লাসও আসছে। কোনটা মিস করছে কিনা আমি এখন আসলে মানে চেষ্টা করছিলাম, যে রিকল করতে চেয়েছিলাম। আমি একটা অ্যাড করি, শিবলু ভাই আমাদের অ্যাকাউন্টে হ্যাঁ, স্যার পড়াচ্ছেন। আচ্ছা, আমি ধর্ম পড়াইছে কিনা ওটুকু পাই নাই। মানে প্রতিটা ক্লাসে স্যার ছিলেন। স্যার আসলে মানে অলরাউন্ডার, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে স্যারের যে নলেজ ছিল, এবং কোনো ক্লাসে কিন্তু মানে পড়াতে এসে ওই টপিক্সের বাইরে যেয়ে নিয়ে অন্য কিছু যদি পড়া না, আমি এই সাবজেক্টে তো পারি না, আমি তো তোদেরকে যেহেতু এটার পড়াই, সো আমি তোদের এটা পড়াই, এই ধরনের কখনো কোনো ছিল না। আমার মনে করতে পারতেছি না এই ধরনের কোনো ইনসিডেন্ট হয়েছে। যে সাবজেক্টের জন্য আসে ঠিক সেই সাবজেক্টের জন্যই পড়াইছে, কৃষি বিজ্ঞানে আসলে কৃষি বিজ্ঞানেই পড়াইছে। সো স্যার ছিল এরকম একটা মানে কি বলবো ট্যালেন্টেড লোক। স্যারকে মিস করাটা আসলে ডেফিনেটলি সবার জন্যই বিশাল মিস। সো এই জিনিসটা কোনোভাবেই হয়তো পূরণ হবে না, কিন্তু জগতের নিয়ম, সবাইকে আসলে একটা না একটা সময় তো আসলে যেতে হবেই। সো স্যার চলে গেছেন, এটার জন্য স্যারের আত্মার শান্তি কামনা করি। আর স্যারের শেষ মুহূর্তে সোহেলজিরা বলতেছিল স্যারের শেষ মুহূর্তে ও অনেক বেশি ছিল। সো আমার আসলে ওভাবে কানেক্টিভিটি ছিল না, বাট আমি যতটুকু হচ্ছে জিয়ার সঙ্গে কথা হয়েছে, আমাদের ব্যাটসম্যান জিয়া, ওর সঙ্গে কথা হয়েছে। ও আবার মুনির ভাই এবং সবুজ ভাই ওদের সঙ্গে কথা বলে আপডেটটা দিত স্যারের কি অবস্থা। তারপর হচ্ছে পরশু দিনে ইনফ্যাক্ট মুন্না ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার স্যারের আপডেটটা জানার জন্য। সো মুন্না ভাইয়ের কাছ থেকেও আমি স্যারের আপডেটগুলো পাচ্ছিলাম। আমরা সবাই আসলে খুব কনসার্ন ছিলাম যে স্যারের আপডেটটা কি হচ্ছে। প্রতিদিনই আসলে কোনো না কোনোভাবে হচ্ছে সবার স্যারের আপডেটগুলো নেওয়ার চেষ্টা করছিল। মুন্না ভাইয়ের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন স্যার, মুন্না ভাই যে বলছিল যে স্যার একটু ইমপ্রুভ করছে, শুনে বললাম যে আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। আনফর্চুনেটলি কালকে রাতেই সংবাদটা পেতে হলো, দুঃসংবাদটা পেতে হলো। এটাই আর কি। আর এই আসলে সবার পক্ষ থেকে স্যারের আত্মার শান্তি কামনা করছি। ফ্যামিলিকে কন্ডোলেন্স আসলে তো দেওয়ার কোনো উপায় নেই, এটা কোনো কিছু বলে আসলে শেষ করা যাবে না, কারণ যার গিয়েছে সেই আসলে বুঝে। তো আমরা অতটুকু বুঝতে পারবো না যতটা তার ফ্যামিলিটা বুঝতেছে। দোয়া করি। তারপর নমিতা মাসিও আমাদের টিচার ছিলেন, মাসি অসুস্থ সোহেলের কাছে শুনলাম। দোয়া করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অ্যাটলিস্ট একটা গার্জিয়ান ওই ফ্যামিলিতে থাকুক, একজন গার্জিয়ান যেহেতু চলে গেছে, অ্যাটলিস্ট আরেকটা গার্জিয়ান যেন থাকে, এটুকু দোয়া করি। আর এই আমার মনে হয় অন্যদের সুযোগ দেই, এর বেশি কিছু আসলে বলতে পারবো না আর কি। থ্যাংক ইউ জনি, সুযোগ দেওয়ার জন্য আর কি। অনেক ধন্যবাদ শিবলু, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে অলরেডি গাজী ভাই যুক্ত হয়েছেন। গাজী ভাই, আপনাদের স্বাগতম আমাদের প্রোগ্রামে। শিবলু ভাই, তাহলে আমরা আপনার কাছ থেকে শিবলু ভাই মনে হয় করেছে। গাজী ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের প্রোগ্রামে স্বাগতম আর কি। আপনি সংযুক্ত হয়েছেন, আমাদের কাছে ভালো লাগছে। আমরা একটু আপনার কাছে একটু আসি আর কি, আপনার মুখ থেকে একটু স্যারের ব্যাপারে একটু আমরা স্মৃতিচারণ একটু শুনবো আর কি আপনার কাছ থেকে। গাজী ভাই। হ্যাঁ, ধন্যবাদ জনি। আমি গাজী আমিরুল ইসলাম, 94 ব্যাচ আর কি আমরা। হ্যাঁ, জি জি ভাইয়া। তা আমি একজন সিসিসিয়ান হিসাবে স্যারকে মানে আমরা দীর্ঘ সময় পেয়েছি মোটামুটি সিসিসিতে। স্যার বেসিক্যালি ইংরেজি দ্বিতীয় পত্র পড়াইতো আমাদেরকে, ভূগোল পড়াইতো। তো স্যারের পড়ার টেকনিক গুলো ছিল ভিন্ন রকম, মানে এক্সেপশনাল যেটাকে বলা হয় আর কি। তারপর হয়তো কখনো দেখা গেছে ম্যাথের টিচার নাই, স্যার ম্যাথের ক্লাস নিচ্ছে। তা আমি একটা কমেন্টস করছি, অনেকে হয়তো ওই জিনিসটা বুঝতে পারে নাই। জাস্ট আমি ওই লোকটা সামলাতে পারিনি যে আমি সবাইকে জিনিসটা একটু বলি, ওই জন্য আসলে তোমাদের সাথে জয়েন করা। ভালো করেছেন, আমরা খুশি হয়েছি। তা আমাদের ক্লাস 9-এ একটা, থ্যাংক ইউ, আমাদের ক্লাস 9-এ একটা অঙ্ক ছিল এরকম, সম্ভবত দ্বিঘাত সমীকরণ টাইপের এরকম কিছু হবে। আমি তো অনেকদিন যাবত এগুলোর সাথে ডিটাচ, অতটুকু মনে নাই। ধরো প্রথম ফিগারটা হচ্ছে এক্স কিউব, পরেরটাতে এক্স স্কোয়ার, পরেরটাতে শুধু এক্স, তারপর একটা নাম্বার।
এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা আলম স্যার পড়াইছে, বিমল স্যার পড়াইছে, বা যারা অন্যান্য ম্যাথ পড়াইতো তারা অনেকে পড়াইছে। এটা কিন্তু অনেকের মাথায় ঢুকতো না, আমি একদম শিওর জি অনেকের মাথায় ঢুকতো না। কিন্তু স্যার একদিন কোন স্যারের অ্যাবসেন্সে এটা পড়াইছে যে এইভাবে তোরা এটা এইভাবে করবি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বড় গা প্লাস এক্স ইন্টু ছোট গা, যেই সাইন আছে সেই সাইন দিয়ে জাননে আছে হেন্নদন গা। তুমি এখনো যদি কোনো বইটই পাওয়া দেখবে যে এটা মিলাই দেখবে একবার 100% কারেক্ট। এবং এই অঙ্ক আমি যতদিন করছি এই এই সূত্র দিয়েই করছি, আমার মনে রাখছি এটা, আমি আমার এখনো মনে আছে। যে আপনি তারপর একটা স্যার comment ধরো করেছেন, ভূগোল পড়াইতো, ভূগোল পড়ায় ভূগোলে আপনি মনে হয় হ্যাঁ কমেন্টে ওটা লিখেছেন, আমি কমেন্টে স্ক্রিনে দিয়েছি। হ্যাঁ ওই সবাই মানে জিনিসটা সবাই ক্লিয়ার হতে পারছে কিনা, আমি এই জিনিসটা জাস্ট একটু আচ্ছা, না আপনি ক্লিয়ার সরাসরি করার জন্য যুক্ত না হলে clear মানে হতো না। লাইভে। আপনি সরাসরি যুক্ত না হলে ক্লিয়ার হতো না, কিন্তু এটা বোঝা আমার জন্য তো বোঝা ডিফিকাল্ট হচ্ছে। এখন আপনি বলছেন দেখে ইজি মনে হচ্ছে আর কি, আসলে তো ব্যাপারটা এটা। তুমি 9-10 যদি বই থাকে এই বইটা ধরে দেখবা, বিভিন্ন স্যার বিভিন্ন ভাবে বুঝায়, ঠিক আছে, মানে ম্যাথের ফর্মুলাতে বুঝাবে সবাই। রাইট কিন্তু স্যার যেটা বুঝাই দিছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বড় গা প্লাস এক্স ইন্টু ছোট গা, যে সাইন আছে এই সাইন দিয়ে জাননে আছে হ্যাঁ গা, মানে স্যারের আঞ্চলিক ভাষায় আর কি। এত ইয়া আমার আজকে আমি তো অনেকদিন যাবত টিচিং পেশায় আমি নিজেও ছিলাম, সিসিসি তো প্রায় আমি 2 বছরের মতো ছিলাম যখন স্কুলটা বন্ধ হয়ে যায় আর কি। এর আগে থেকে 2004 সালের মার্চ 31শে মার্চ পর্যন্ত আমি ওখানে ছিলাম। তো ওই টেকনিক গুলা, তারপরে আমি আরো অনেকদিন ছিলাম, আমি এই টেকনিক গুলা কিন্তু এখনো মনে আছে, আমি কিছু কিছু অঙ্ক এখনো করতে পারবো। এই ধরনের অঙ্ক আসলে মানে খুব ইজিলি করে ফেলতে পারবা তুমি। তারপর ভূগোল পড়াইতো, ভূগোলে ধরো একটা জিনিস ছিল আমাদের, এই যে ধরো খনিজ সম্পদ, যে লোহা কোন 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 মহাদেশে বা কোন কোন দেশে লোহার জন্য বিখ্যাত, কোন কোন দেশ ওই গম উৎপাদনের জন্য বিখ্যাত, এরকম বিভিন্ন জিনিস আছে না। তো স্যার সবগুলা দেশের প্রথম অক্ষরটা নিয়ে একটা তোমাকে ওয়ার্ড বানাই দিছে। ওইটা ওই মানে তুমি যদি গমের জন্য মনে রাখবে এই যে এটা, স্বর্ণের জন্য এটা, লোহার জন্য এটা, একদম ক্লিয়ার। তো আমরা স্কুল থেকে 94-এ চলে আসলে স্যারের সাথে আমার সাথে অবশ্য প্রায় দেখা হইতো। এরপরও স্যার আসলে মানে পিতৃতুল্য যেটা বলে আর কি, মানে একদম পিতৃতুল্য স্যার, এইভাবে খোঁজখবর নিতে। এবং আমার একটা সৌভাগ্য যে স্যাররা আমাকে বাই নেমে এখনো চিনতে, ম্যাক্সিমাম স্যার আমাকে এখনো চিনে। ধরো আলম স্যার তো আমাকে কয়েকদিন যোগাযোগ না করলে আমাকে ফোন করে, কিরে তোরা কি খোঁজ খবর না হলো, সেই বিভিন্ন ধরনের কথা বলবে। বিমল স্যার বলো, বর্ষদ স্যারের সাথেও দেখা হয়, বিমল স্যারের সাথেও মাঝে মধ্যে দেখা হয়, আমাকে বাই নেমে চিনে। হরিবিলাস স্যারও আমার মনে আছে 2007 অথবা 8 সালে আমার সাথে দেখা হয়েছে, আমার কিন্তু বাই নেমে চিনতে স্যারে বলছে। এটার একটা কারণ ছিল, আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম স্কুলে, মানে যথেষ্ট দুষ্টই ছিলাম, ওই জন্য স্যাররা খুব ভালোভাবে মনে রাখছে আমাকে। তো স্যার মারা গেছে, এখন তো আসলে আমাদের আর তেমন কিছু বলার নাই। স্যারের আত্মার শান্তির মাগফিরাত কামনা করছি আমরা, এই আর কি। জানি জাস্ট নিজের লোকটা সামলাতে না পারে তোমাদের সাথে একটু জয়েন করলাম আর কি। না না অবশ্যই, আমরা আপনার কাছ থেকে কথাগুলো জেনেছি, ভালো লাগছে। আপনি যদি আরো কিছু সময় নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। না এই মুহূর্তে আসলে সবকিছু মনেও আসতেছে না। না ঠিক আছে, ঠিক আছে। অনেকে অনেকভাবে গুছাই বলছে, আমি আসলে আজকে প্রথম তো অত গুছাই বলতে পারি নাই। না না আপনি যেটা বলেছেন এটা অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন। তার আগে একটা কমেন্ট করেছিলেন, আমি কমেন্টটা একটু বোঝার চেষ্টা করছিলাম আপনি যখন কমেন্টটা করছিলেন, কিন্তু আমি নিজেও বুঝতে পারছিলাম না। এখন যখন আপনি লাইভে এসে বললেন তখন আমি একটু মিলানোর চেষ্টা করছি আর কি, যে না দেখলাম যে না এটা আসলে তো মানে ব্যাপারটা অন্যরকম। গাজী ভাই ঠিক আছে, ধন্যবাদ। এটা তোমরা প্র্যাকটিক্যাল করে দেখবা যে 100% মানে রাইট। অবশ্যই ওকে গাজী ভাই, আপনি থ্যাংক ইউ জনি, তাহলে ওকে ঠিক আছে গাজী ভাই, ধন্যবাদ। আচ্ছা দেখি সংযুক্ত হবেন ইনশাআল্লাহ, আবার অন্য কোনো সময় কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সোহেল ভাইয়ের সাথে আছি আর কি, আমরা বেশিক্ষণ সময় নিব না। সোহেল ভাই, আমরা মোটামুটি প্রোগ্রাম শেষ করব, অনেক রাত হচ্ছে। তো একেবারে শেষ সময় আপনার কাছ থেকে মানে আর যদি কোনো কিছু স্যারের ব্যাপারে স্মৃতিচারণ থেকে থাকে একেবারে শেষ করলে আমরা হয়তো প্রোগ্রামই শেষ করব আর কি। অনেকে লাইনে ছিল, কিন্তু হয়তো অনেকক্ষণ করার বিষয় থাকে, তো থাকতে অনেকে হয়তো আসছে, স্বাভাবিক। হ্যাঁ অনেকে আগে থাকতে হচ্ছে যে আমরা বের হয়ে গেছে, ঠিক আছে, অনেকক্ষণ ব্যাপার থাকে, এই জন্য অনেকের হয়তো নাই, অনেকেই আসছিল, আমি দেখছিলাম অনেকেই আসছিল, এখন আবার দেখি কাউকে পাচ্ছি না। সমস্যা নাই, আমরা হয়তো রাতও অনেক হচ্ছে, প্রোগ্রাম শেষ করবো আর কি। রাইট। না এটা আসলে কি মানে স্যারের তো এত শুভাকাঙ্ক্ষী এত মানুষ, এখন মানে অনেক সবাই আসতে চাবে, এটাই স্বাভাবিক, সবাই বলতে চাই এটাই স্বাভাবিক। আসলে স্যারের যেটা হলো জানি, যেটা হলো স্যারের, আমি বলবো যে স্যারের লাইফে স্যারের একজন সাকসেস মানুষ, ঠিক আছে, যে স্যারের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এবং স্যার এই শেষ সময়ে স্যারের যে স্টুডেন্টরা ছিল
স্যার যে লাস্ট যে লাইভে আসছিল, এটা মনে হয় আমাদের জন্য একটা সবচেয়ে বড় পাওয়া, যে আমরা যারা একটু সিনিয়র লেভেলে আছি, এখন তো জুনিয়ররা হয়তো অনেকেই হরিবেশ স্যারকে চিনে না, যারা আমরা আমাদের সময়টাতে যারা আমরা হরিবেশ স্যারকে পাইছি, হয়তো এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে স্যার কিন্তু সেদিনও কিন্তু স্যার কিন্তু অনেক প্রাণবন্ত ছিল। হ্যাঁ, যে স্যার একটা লাইভ প্রোগ্রাম আসছে, স্যারের অনেক স্টুডেন্ট আছে। আপনাকে একটা অ্যাড করি, লাইভ প্রোগ্রাম নিয়ে যখন আমি পরিকল্পনা করেছিলাম, আমার প্রথম পরিকল্পনাটা ছিল হ্যাঁ, হচ্ছে, পরিকল্পনা করার পরে কিন্তু এই জিনিসটা মাথায় আসতো। তো মাথায় আসার পরে আচ্ছা, স্যারদেরকে নিয়ে আসলো, তখন আমি জানি না কিন্তু স্যার যে ইয়াতে মানে সুজনের ঢাকায় আছে বাসায় আমি তো সুজনের ডাকে আছে। বাসায় যাচ্ছি জানি না। বাই দিস টাইম আমি যখন প্রোগ্রাম শুরু করব, প্ল্যান প্রোগ্রাম করছি, একদিন সুজনদার সাথে কথা হচ্ছে যে মানে সুজনদাকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে, দাদা আমি এরকম প্রোগ্রাম করব, আপনাকেও আমরা হ্যাঁ, চাই হ্যাঁ, এরকম সেরকম আর কি। বলছে না আমি আর কি, মানে উনি একটু করছে, তখন হঠাৎ করে কথাবার্তা, আমি বললাম স্যারের কি অবস্থা, স্যার কই আছে? আমার বলছে স্যার তো ঢাকায় আছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ব্যাটের বলে তো মিলে গেল, ঠিক আছে। তখন আমি বললাম যে আচ্ছা হুম, ঠিক আছে দাদা, তাহলে এক কাজ করেন, আপনি যদি একটু আনইজি ফিল করেন, একটু তাহলে সময় নেন, আপনি একটু স্যারকে বলে দেখেন না, স্যার যদি পারমিশন দেয়, নমিতা মাসি সহ যদি পারমিশন দেয়, তো সেক্ষেত্রে তো আমাদেরকে যদি একটু সময় দেয়, আমরা আসলে খুশি হতাম আর কি। তো ইনস্ট্যান্টলি 5 মিনিটের মধ্যে সুজনদা আমাকে রিপ্লাই দিল যে বাবার সাথে কথা হয়েছে, বাবা খুব খুশি হয়েছে এবং রাজি হয়ে গেছে, ঠিক আছে, তা তুমি হ্যাঁ, প্রোগ্রাম করবা না করবা এটা আমাকে জানাই দিও, তাহলে আমি বাবা থাকবে, বাবা খুব খুশি, বাবা থাকবে। এমনকি সবচেয়ে বড় কথা, প্রোগ্রামের কথা হিসাব করার পরে আমরা যখন লাইভ প্রোগ্রাম শুরু করি, শুরু করার পরেই কিন্তু স্যার যে একটা কবিতা লিখে রাখছে করোনা নিয়ে হ্যাঁ, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে, কবিতা। আমি জানি না, কিন্তু আমি জানতাম না। তো আমাকে সুজনদা কিন্তু পার্সোনালি মেসেঞ্জারে নক করেছে যে জনি, বাবা কিন্তু করোনা নিয়ে একটা রচনা কবিতা লিখে ফেলছে, তুমি এটা বাবার কাছ থেকে শুনতে চাইও। কারণ আমাকে তো উনি না বললে আমি বুঝতেই না স্যার কি লিখে বসে আছে, হয়তো আমি তো এই নিয়ে কথাই বলতাম না। তো সুজন তো আমাকে পার্সোনালি মেসেঞ্জারে হতে বলেছে যে জনি, তুমি বাবা একটা লিখেছে, লেখালেখি রেখেছে করোনা নিয়ে, তুমি এটা বাবার কাছ থেকে শুনতে চাও, বাবা খুব মানে খুশি হবে আর কি। উনি অনেক কষ্ট করে এটা লিখছে আর কি, যে একটা প্রোগ্রামে যাবো, মানে দেখেন আপনার ব্যাপারটা, ফিলিংসটা দেখেন, উনি একটা প্রোগ্রামে আসবে, সরাসরি কথা বলে, শিক্ষক মানুষ, দেখেন আমি আইসে আমি ছাত্রদেরকে কি দিব, আমি কিছু একটা দিই, ঠিক আছে। এই জন্য কিন্তু সেভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু উনি আসছিলেন। এমন আমাদেরকে করোনা নিয়ে কিন্তু একটা কবিতা কিন্তু শুনিয়ে গিয়েছে। হ্যাঁ, ওইটাই আমি আসলে ওইটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে স্যার আমাদেরও সৌভাগ্য যে আসলে আমার মতো যারা স্যারের স্টুডেন্ট আছে বা সরাসরি যারা আহ, স্যারের সাথে ছিল, যে সবাই কিন্তু ওই ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু স্যারকে অনেকে দেখার সুযোগ হয়েছে, অনেকে কথা বলার সুযোগ হয়েছে। হ্যাঁ, যার কারণে এই একটা প্রোগ্রাম মাধ্যমে আমার মনে হয় যে স্যারের সাথে হয়তো আরো বন্ডেজটা মনে হয় যে অনেক দিনের যে একটা গ্যাপ ছিল, যে অনেক বছর অনেকের সাথে যোগাযোগ নেই, স্যারের সাথে হয়তো যোগাযোগ নেই, একটা কমিউনিকেশন না থাকলে কিন্তু আসলে এখন কিন্তু এখন আমরা যারা সিসিসি অ্যানালিস্ট, আমাদের কাছে মনে হচ্ছে ওই দিন না স্যারকে দেখলাম, ওই দিন না স্যারের সাথে কথা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, রাইট, রাইট। মানে লেটেস্ট মনে হচ্ছে। নাহলে তো কিন্তু অনেক সময় হয় কি, অনেক দূর থেকে দেখলে হয়তো ও আচ্ছা, মানে মানুষের মধ্যে কিন্তু এই ব্যাপারটা কাজ করে খুব কম। অনেক গ্যাপ হয়ে গেলে কিন্তু সময়ের কারণে, বাস্তবতার কারণে কিন্তু আমরা সবাই আসলে সবাই ব্যস্ত, ওইরকম হয় না। কিন্তু এই প্রোগ্রামে আসার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রোগ্রামে আসার কারণে সিসিয়ানদের ইমোশনটা একটু মানে অবশ্যই বেশি, মানে আরেকটু যোগ হয়েছে অবশ্যই, আর কি। অবশ্যই। না, রাইট, আমি আমি সেটাই বলতেছিলাম, ওই যে আমার টিচার বা আমার স্যাররা সবসময় বলে যে কন্টাক্ট এন্ড কমিউনিকেশন, এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে কোথাও কিন্তু একটা ভালো ইমপ্লিমেন্টেশন আসে না। হ্যাঁ, তো যেটা হলো যে এই স্যারের কিন্তু এই কমিউনিকেশনের মাধ্যমে, এই লাইভ প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু আমরা যারা পুরানো স্টুডেন্ট ছিলাম তাদের মধ্যে অনেক একটা বন্ডেজ হয়েছে, এবং স্যারের প্রতিও আমাদের একটা গভীর একটা সম্পর্ক একটা চলে আসছে, যে আগের স্মৃতিচারণ গুলো কিন্তু আমাদেরকে এই সুযোগটা করে দিছে। তো যাক, এই প্রোগ্রামটা স্যার হয়তো আমাদের অনেক ভালো লেগেছে স্যারের এই প্রোগ্রামটা। তুমি যে বললা যে স্যার ঢাকা আসছে, স্যার কিন্তু তখন যে ঢাকা আসছে আর কিন্তু চিটাং যাওয়ার স্যারের সুযোগ হয় নাই। তো ওই দিন আমার আসলে দুঃখ করে সুজন বলতেছিল যে ওই সময় স্যার ঢাকায় আসছে বেড়ানোর জন্য, আজকে প্রায় 3 মাস, 3 মাসের সময় স্যার আসছে, এবং সুজন আমার বলতেছিল যে বাবা প্রতিদিন, মানে কিছুই না, প্রতিদিন মাসি এবং স্যার প্রতিদিন 4 বার করে গরম পানি ভাপ নিচ্ছে, গরম পানি খাচ্ছে, রং চা খাচ্ছে, তখন কিন্তু স্যারের কোনো সিমটম নাই, কিছু নাই, এগুলো কিছুই হয় নাই। স্যার এটা মানে প্রি মেজারমেন্ট স্যার এগুলো করছে, স্যার এই জিনিসগুলো সবসময় করছে। এবং সুজন আমার বললো যে বাবা এত সিরিয়াস ছিল এই ব্যাপারগুলোতে। হ্যাঁ, আমি যখন অফিসে আসতাম, আসলে গরম পানি, তারপর ঘর ওয়াশ থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা কিন্তু হাইজেন মেনটেন করছে। তবে আমি বুঝি না যে আসলে মানে হয়তো আল্লাহ তালা যে কিভাবে যে স্যারের এরকম একটা সিমটম আসলো, কিন্তু স্যারের কিন্তু আসলে সিমটম বলতে কি, আমি একটু ক্লিয়ার করি, স্যারের কিন্তু পজিটিভ কিন্তু আসে নাই, স্যারের কিন্তু নেগেটিভই আসছে। এবং কিন্তু স্যারের কিন্তু সিমটম গুলো কিন্তু এখন ছিল, যেমন একটু জ্বর ছিল, স্যারের একটু হালকা শ্বাসকষ্ট ছিল, হয়তো স্যারের বার্ধক্যজনিত কারণে, স্যারের যেহেতু ডায়াবেটিস বা আদার্স কোনো প্রবলেম গুলো ছিল, কোমরবিডিটি ছিল, যার কারণে হয়তো স্যারের ওই জিনিসগুলো আর ইয়ে হয় নাই। স্যার অসুস্থ হওয়ার সাথে সাথে স্যার কিন্তু কমায় চলে গেছে। কিন্তু স্যারের যে রিপোর্টটা কিন্তু আমি নিজে কিন্তু প্রিন্ট দিছি, আমি দেখছি যে স্যারের নেগেটিভ আসে,
বাট এখন রিপোর্ট নেগেটিভ মানে যে করোনা নেগেটিভ তা কিন্তু না। হ্যাঁ, অনেকের অনেকভাবে নেগেটিভ আসতেই পারে। তো দেখো এখন যা স্যার তো টানা 7 দিন একটা আইসিইউতে স্যারে লড়াই করছে এবং ধানমন্ডি ক্লিনিকের মধ্যে একটা জায়গায় স্যারে টানা 7 দিন একদম স্যার ভেন্টিলেশনের সাপোর্ট নিয়ে কিন্তু স্যার ছিল। এবং সুজনের ফ্যামিলি থেকে আমি দেখছি যে সম্পূর্ণ সাপোর্টটা কিন্তু সুজনের ফ্যামিলি থেকে আসছে এবং তারা চেষ্টা করছে যে স্যারকে বাঁচানোর জন্য, স্যারকে সুস্থ রাখার জন্য অনেক কিছু করছে। আমি এর আগেও বলছি যে সুজন আসলে মানে সুজনের মতো ছেলে এরকম একটা টাফ টাইমে সে কি তার মাকে দেখবে, না তার বাবাকে দেখবে, না তার ভাইকে দেখবে, না তার নিজের ফ্যামিলিকে দেখবে। সে এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল। তো যাক, আল্লাহ আমাদের স্যারকে নিয়ে গেছে। স্যারের আত্মার শান্তি কামনা করছি। আর বিশেষ করে ওই যে শিবলু ভাই যে বললো যে স্যারের এখন একজন গার্ডিয়ান দরকার, সেটা হচ্ছে সরি স্যারের ফ্যামিলি একজন গার্ডিয়ান দরকার সুজনের, সেটা হচ্ছে সুজনের মা। তো সুজনের মা কিন্তু এখন ঢাকা মেডিকেলের ভর্তি আছে। তো ওনারও খুব বেশি ভালো না, আছে মোটামুটি অবস্থায়, আবার খুব বেশি খারাপও না। তো স্যারের ম্যাডামের যে অক্সিজেন স্যাচুরেশনটা আছে, আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যাতে সবাই জানে। সেটা 90 ঘরে স্যারের 89 এই অক্সিজেন স্যাচুরেশনটা ম্যাডামের আছে। তো আশা করি উনি এখন মোটামুটি অক্সিজেন নিচ্ছে, হাসপাতালে অ্যাডমিশন অবস্থায় আছে। তো উনি ব্যাপারটা, স্যারের ব্যাপারটা আসলে কিভাবে জানতে পারছে আমি বা কিভাবে নিছে আমি ঠিক জানি না। তো ম্যাডামের যদি একটু খারাপ অবস্থার মধ্যে আছে, তো আমরা এখন আসলে যদি ম্যাডাম সুস্থ আমাদের মাঝে ফিরে আসে, হয়তো সুজন তার মাকে পাবে, বাবাকে হারাচ্ছে, আমরা একজন টিচারকে হারালাম। হ্যাঁ, তো আমরা সবাই দোয়া করি যাতে আসলে সুজনের মা, আমাদের মাসিমা যাতে অতি মানে তাড়াতাড়ি যাতে স্যারকে সুস্থ হয়ে আমরা ঢাকা হারিয়ে মেডিকেল ফেলেছি, আসতে পারি। ওনাকে সোহেল, বাঁচানোর সুযোগ নাই, অ্যাটলিস্ট মাসিকে যাতে আমরা না হারাই আর কি, আমরা এটা দোয়া করতে পারি। না হারাই সেটাই। হ্যাঁ, সোহেল, আমরা আমরা নমিতা মাসি কি কোভিডে আছে? কোভিডে? জি 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 কোভিড পজিটিভ ভাই। নমিতা মাসি কি ঢাকা মেডিকেলে কোভিড ওয়ার্ডে? জি জি কোভিড ঢাকা ওয়ার্ডে আছে মেডিকেলে, নাকি উনি? হ্যাঁ কোভিড ওয়ার্ডে আছে মানে কোভিডের যে উনি। বার্ন ইউনিটে রাখছে ওখানে? বানি ইউনিট না, ওই যে আপনার ঢাকা মেডিকেলের যে নতুন বিল্ডিং, নতুন কোভিড বিল্ডিং এখন ওয়ার্ডে আমার ছোট ভাইয়ের বউ কিন্তু এখন, আচ্ছা আচ্ছা। না ওইখানে বউ কিন্তু এখন ডিউটিতে আছে কোভিড। না আমি মনে হয় আমি বলি, উনি হইলো আপনার যে ঢাকা নমিতা মাসি ডিএমসিএস ওইখানে ডিএমসিএস 2 যেটা ডিএমসিএস 2 এর 8 তলায় ওনার বেড নাম্বার হচ্ছে 8 এর এ। ওনার বেড নাম্বার হচ্ছে 8 এর এ। ওই বেডে উনি ভর্তি আছে। আচ্ছা আচ্ছা, আমার ছোট ভাইয়ের বউ এখন ওইখানে ডিউটিতে আছে, 1 সপ্তাহ ও কোভিডে থাকবে। ঠিক আছে, দেখে আমি ওরে তাহলে বলবো নি। আচ্ছা, হ্যাঁ 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 বলে দিন। তার সাথে যদি ওই যে আমাদের অনির ওয়াইফ আর কি, হ্যাঁ, ওর সাথে যদি হ্যাঁ 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 যেহেতু ওখানে উনি ডিউটিতে আছে, তাহলে ম্যাডামের জন্য একটু সুবিধা হবে আর কি, যদি নিজস্ব পরিচিতের মধ্যে কেউ একজনকে পেয়ে যায়। না আসলে জনি আমি বলি, আমরা আসলে আমি আমাদের লেভেল থেকে সর্বোচ্চটাই আমরা চেষ্টা করতেছি এবং ওরও বেশ কয়েকজন ফ্রেন্ড আছে পরিচিত ঢাকা মেডিকেলে। তো আমাদের যারা পরিচিত আছে, আমি যেহেতু ঢাকা মেডিকেলেই তো আমার কাজ, যেহেতু রেজিস্ট্রি আছি, তো সেই হিসাবে আমরা কিন্তু একদম ওয়ার্ড বয় থেকে শুরু করে একজন ক্লিনার থেকে শুরু করে একজন ডাক্তার পর্যন্ত কিন্তু সব জায়গায় মেসেজ দিয়ে রাখছি যে আমাদের ম্যাডাম, আমাদের ফ্রেন্ডের মা, আমাদের মা, যাতে উনি যত তাড়াতাড়ি সম্ভব যাতে আপনার ট্রিটমেন্টটা ভালো ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। আমি শিওর এখন তো একটা কোভিড এর একটা ট্রিটমেন্টের একটা ব্যাপার আছে, এটা তো আসলে ওইরকম কিছু না, অক্সিজেন পাওয়াটা এই জিনিসগুলো মেন ব্যাপার। তো উনি আছে, ট্রিটমেন্টে আছে এবং ঢাকা মেডিকেলের মতো জায়গায় একটা আছে। তো আমরা আশা করি যে উনি রিস্ক ফ্রি আছে এবং ওদের হয়তো কয়েকদিন সময় লাগবে একটু ভালো হওয়ার জন্য আর কি। তো ওই এটাই আর কি, যে এই জন্য একটু ম্যাডামের জন্য সবার কাছে দোয়া যাচ্ছে, যেহেতু স্যারকে আমরা হারালাম, আমরা চাই না যে আর নমিতা মাসিম ম্যাডামকে হারাই। যে উনি আসলে হয়তো ওদের স্যারের ব্যাপারটা জানলাম। ম্যাডাম কি স্যারের ব্যাপারটা জানে? না আমি ওইটা বললাম, আমি ওটা তো আসলে জানি না ঠিক যে ওরা বলছে ম্যাডাম কি কিনা। স্যার যে মারা গেছে এই ব্যাপারটা জানে? না এটাই মুন্না না ভাই, এটা উনি জানে না, সোল ভাই বলতে পারবে না আসলে এই ব্যাপারটা উনি জানে কি। হ্যাঁ হ্যাঁ মুন্না ভাই ওরা জানে কিনা ঠিক আমি জানি না এই ব্যাপারটা। মুন্না ভাই, আমরা আপনাকে আবার একটু পেয়েছি, আমাদের জন্য ভালো লাগছে। আমরা আপনার কাছে আর যেটা আপনি তো বলতে চেয়েছিলেন ওই সময় বলতে পারেননি, সময়ের একটা বিষয় ছিল, অনেকজন ছিল। এখন যদি সংক্ষেপে যদি আমাদের স্যারের বিষয়ে আর কিছু আমাদের শেয়ার করতেন মুন্না ভাই। হ্যাঁ, আমরা স্যারের বিষয়ে আর কিছু
আরো কিছু স্মৃতি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, স্মৃতিচারণ যদি আপনার বলার থাকে, কারণ আমরা মোটামুটি প্রোগ্রামও শেষ করব। হ্যাঁ, অনেক রাত হয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ, আমরা প্রোগ্রামটা শেষ হুম। করব। আপনি এসেছেন শেষ মুহূর্তে, আমাদের না, ভালো লাগছে। প্রোগ্রাম শেষ না, আমি আসলে বেসিক্যালি এখন আসছি একটা কথা বলার জন্য। প্লিজ প্লিজ। এখন যেটা হয় মানে আমরা না বিভিন্ন জন মানে মারা গেলে ওই যে শোক বই খোলে, শোক বই, ঠিক আছে, জি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই শোক বইয়ে যায় আর ওনার স্মৃতিচারণ করে দুই একটা লাইন লিখে। হ্যাঁ, জি জি তো আমাদের তো আর এখন ওই বইয়ের সুযোগ নাই। আমি তোকে রিকোয়েস্ট করতেছি, তুই আমাদের এই যে 1800 লোকের গ্রুপটা, এখানে স্যারের জন্য একটা শোক কথা লিখে রাখ, ওখানে যার যার মতো করে যে যে শোক বইয়ের মধ্যে যেভাবে কমেন্ট লিখে, যাতে কমেন্টটা লিখে যার যার বক্তব্য বা হরিবিলাস স্যারকে নিয়ে স্মৃতিচারণ থাকলে ওইভাবে করে দিয়ে আসতে পারে আর কি, ওই বই ওই পেজের মধ্যে আর কি, বা আমাদের পেজের মধ্যে স্যারের জন্য একটা তুই শোক বইয়ের মতো করে খুললি, ওখানে যার যা মন্তব্য দরকার সে এসে করে চলে আসলো, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, গুড আইডিয়া, এটা ভালো আইডিয়া দিয়েছেন, অনেক ধন্যবাদ মুন্না ভাই আপনাকে। আমি বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, আমি ক্লিয়ার, আমি ক্লিয়ার, ফুল কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, আপনি আইডিয়াটা দিয়েছেন ভালো, অবশ্যই আমি এটা নিচ্ছি, নিয়ে আমি সেটা এক্সিকিউশনের ব্যবস্থা করছি ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এটা থেকে একটা ভালো মানে এখন বই তো আর করার সুযোগ নাই, একটা ডকুমেন্টারি পেয়ে যাবো আমরা ইনশাল্লাহ এটা থেকে। এটা আমার থাকবে সব সময়। হ্যাঁ, রাইট রাইট, জি জি জি, এটাই। ওকে মুন্না ভাই, স্যারকে নিয়ে আসলে স্মৃতিচারণের অভাব নাই, স্যারকে নিয়ে তো স্মৃতিচারণ করলে সারা রাতই করা যাবে। তবে একজন মাল্টি ট্যালেন্টেড টিচার, উনি কিন্তু ফৌজদারহাট ক্যাডেট কলেজের ফৌজদারহাট ক্যাডেট কলেজের শিক্ষক ছিলেন, এটা তোরা জানিস কিনা আমি জানি না। হ্যাঁ, উনি ফৌজদারহাট ক্যাডেট কলেজে সম্ভবত উনি টিচিং করে নাই ওখানে, ঠিক আছে, উনি কিন্তু ওখানে অ্যাপয়েন্টেড হয়েছিলেন। যাই হোক, মানে ওনার পড়াশোনা, আর ওই যে আমি যেটা বললাম, ওনার আসলে স্টুডেন্ট সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ায় ছিটিয়ে আছে, এটা আমি ওনার মানে স্যার মারা যাওয়ার নিউজটা জানার পর আমরা যারা সীতাকুণ্ডের লোকাল, মানে এমন এমন লোক স্যারকে নিয়ে মানে ইয়া লিখতে, মানে ওনার শিক্ষকটা আমি আসলে জানতাম। আমি শুনলাম যে মানে অনেক প্রমিনেন্ট লোক যারা মোটামুটি আইকনিক লোক, তারাও কিন্তু স্যারের ছাত্র, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে আমরা সিসিসিয়ানরা সবাই হয়তো জানি না। আমরা স্যারের যত আন্তরিক মনে করি আমাদের প্রতি, বা আমরা স্যারের যত ক্লোজ মনে করি, স্যারের ক্লোজ পুরো সীতাকুণ্ডবাসীই আছে। স্যারকে আসলে ওনারা বিভিন্ন ভাবে স্মরণ করছে, ওনারা বিভিন্ন রকম সহযোগিতা করার ব্যাপারেও আসলে আমি দেখলাম কয়েকজন অ্যাপ্রোচ করছে। যাই হোক, ফাইনালি সবকিছুই তো আর দরকার পড়ছে না, স্যার যেহেতু মারা গেছেন, এখন স্যারের আত্মার শান্তি কামনা করা ছাড়া আমাদের কিছু করার নাই। এখন আমাদের যেটা বক্তব্য, স্যার যে ছেলে মেয়েগুলো আছে, শোকটা সহ্য করার ক্ষমতা ওনাদেরকে উপরওয়ালা দেয়। বিশেষ করে সুজনের সাথে আমাদের যোগাযোগটা একটু কন্টিনিউ হয়, অন্যদের সাথে ওইভাবে যোগাযোগটা নাই। ওই ছেলেটার উপর দিয়ে ব্যাপক হার্ডল গেছে, সে যথেষ্ট হার্ড টাইম, আমার সাথে পরশুদিন কথা হয়েছে তার, মানে চরম অসহায়ত্ব প্রকাশ করতেছে যে আসলে এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে, বা মানে এমন একটা বিপদের মধ্যে সে পড়ছে, আসলে সেই মানে ইয়েস নো কিছু বলার মতো স্কোপও তার ছিল না এরকম একটা পরিস্থিতি। তো ছেলেটাকে আসলে আমি বলবো যে সুজন, তুই মন শক্ত কর, মরা তো সবারই লাগবে, আমরাও মরবো, সবাই যাব, কিন্তু সবকিছু শক্ত হ্যান্ডেল কর, ইনশাল্লাহ সময়ে পরিবর্তন, সময়ের সবকিছু ঠিক হয়ে যাবে। সবাইকে স্যারের আত্মার জন্য শান্তি কামনা করার জন্য দোয়া করতে বলি। এই স্যারের প্রতি আবার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ মুন্না ভাই, সোহেল ভাই, আপনার দুজনকে ধন্যবাদ আমাদের সাথে। থ্যাংক ইউ জনি, ধন্যবাদ। কিছু নাই, না আর কোনো কিছু নাই, আমরা প্রোগ্রামটা শেষ করব। আপনি যে প্রস্তাবটা দিয়েছেন আমি সেটা নিয়ে কাজ করব অবশ্যই। আপনি ভালো প্রস্তাব দিয়েছেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, ধন্যবাদ। সোহেল ভাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ কথা হবে আপনার সাথে। হ্যাঁ জনি, ধন্যবাদ। ঠিক আছে জনি, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম ভাই। আমরা আসলে স্যারকে নিয়ে অনেক কিছু বলেছি, আমরা স্যারকে নিয়ে স্মৃতিচারণ করেছি। তো সবাই সব স্মৃতিচারণ করতে গেলে হয়তো সারা রাত দিলেও শেষ হবে না। আর আজকে প্রোগ্রামটা করার উদ্দেশ্য ছিল স্যারকে নিয়ে একটু স্মৃতিচারণ, আমরা একটু ছাত্রছাত্রীদের একটু স্মরণ করা, স্যারকে নিয়ে কথা বলা। তো আমরা কথা বলেছে সবাই, কথা যারা এসেছে কথা বলেছে, আরো অনেকেই আসতে চেয়েছে, অত আসতে পারছে না, তার তো ছাত্রছাত্রীর অভাব। তো সর্বশেষ এটাই বলবো যে স্যার যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকবেন, উনি ভালো আছেন, উপরআল্লাহ ওনাকে ভালো রাখবেন যেখানে আছেন। তো এই আর স্যারের পরিবারের যে অবস্থা, আমরা স্যারের পরিবারের জন্য সবাই দোয়া করি যাতে
উনি ওখান থেকে যে স্টেজে ওনার ফ্যামিলি আছে সেই স্টেজ থেকে রিকভারি করতে পারে। অ্যাটলিস্ট আমরা, স্যার অসুস্থ ছিল, মাসি অসুস্থ ছিল, স্যার আমাদের কাছে এই মুহূর্তে নেই, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তো সে মাসিকে যাতে আমরা না হারাই, উপরওয়ালা যাতে মাসিকে আরো কিছুদিন আরো ভালোভাবে সুস্থভাবে আমাদের কাছে রাখে। তো সিসিসি আমরা ভালো থাকুক, সুন্দর থাকুক। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হরিবিলাস স্যার ছিলেন, আছেন, আমাদের মধ্যেই স্যার থাকবেন অনন্তকাল ধরে। ভালো থাকুক স্যার। ধন্যবাদ।